দেখ ভাই, আমি ভদ্র হয়ে গিয়েছি, রোজা আসি। নামাজে যাওয়ার আগে না হয় কাউকে সরি নামাজে যাওয়ার আগে না হয় বউকে শুয়ে কথা দিচ্ছি, এই 1 মাস গালিটালি দিব না, অকারণে কাউকে মারবো না। তবে হ্যাঁ, যে চোদনা অকারণে আমার পিছনে সুড়সুড়ি দিতে আসবে তাকে সুস্থভাবে ফিরতেও দিব না। তুইও দুষ্টমি করিস না, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না। যা যা, বাড়ি যা। বাড়ি যাব? আগে তোর 3 বোনের এক বোনকে দে, খেয়ে কবরে শুয়ে আসি। এই বালের এই বালের বাল লা উঠাস না বলে দিচ্ছি। তুমি আমার বিয়ে করা বউ না, যে আদর করার লোভে ঘরে আটকে তোমায় অসুধা কথাবার্তা গোগার্সে গিলে যাব। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না শাওনের, মাথা এলোমেলো হয়ে যায়, মেজাজ সামলানো দায় হয়ে পড়ে। এখনই হচ্ছে, তাই সে চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করলো। লাস্টবার বলছি, মুখে লাগাম দে। কনক যেন এবার আরো ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরে অনবরত হাত বুলানোয় তার হাতে এখনো মাটি লেগে আছে। সেই মাটি হাতে সায়নের টি শার্টের কলার চেপে বলল, ওই মাদার, কেন লাগাম দেব? বল কেন? আমার সাথে শত্রুতা? আমাকে খুন করতি? আমার বোনের দিকে কেন হাত বাড়ালি? কেন এত কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? কেন মারলি বল? আমি তোর 3 বোনের কাউরে অসম্মান করেছি? বাজে টোনে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়েকটা দিন আমার বোনটা আমাকে ভাইয়া বলে ডাকে না, ঘরে ফিরলে ছুটে আমার কাছে আসে না, আমার মা আমার সাথে কথা বলে না, ভাইয়া ডাক শোনার জন্য বুক জ্বলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার করে দিয়েছিস তুই। তোকে আমি ক্ষমা করবো না, কখনোই না। আজ এক অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুইও জীবনে একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি। আল্লাহ যেন তোকে দাঁড় করায়। আমার চোখের পানি যেন তোর জীবনের অভিশাপ হয়ে আসে। আমার মতো তুই একবার ভাইয়া ডাক শোনার জন্য পাগল হয়ে যাবি। তোকেও যেন বোনের নগ্ন দেহের সামনে দাঁড়াতে হয়, চোখে দেখতে হয় আদরে বোনের ক্ষতবিক্ষত লাশ। বোনকে দেওয়া নামটা রেখে সবাই যখন ধর্ষিতা নামে ডাকবে তখন শুনতে কেমন লাগে তুইও যেন বুঝিস। তোর জীবনেও যেন এমন তিক্ত অভিজ্ঞতা আসে। শাহানা সহ্য করতে পারল না, শক্ত হাতে ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। পাল্টা আক্রমণ কনকও করলো। সেও বসালো আরেক ঘুষি। তবে সায়ন একের পর এক এলোপাথারি মারতে শুরু করলে রুবাব তাদের আটকাতে চাইলেও পারল না। আজম শীষ বাজাতে বাজাতে এসে দাঁড়িয়েছে কেমন, ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। শাহান যেন উন্মাদ, ভিড়ে জমে গেছে পথচারীদের। রুবাব আর আজম কোনো মতে ছাড়াতে গেলে শাহান বলে, এই শুয়ারের বাচ্চা, এই কতবার বলবো তোর বোনকে রেপ করিনি? শালা বাইনচোদ, আমার কি মেয়ের অভাব রে? আমাকে কি তোর মতো ভদ্রমাসের কুকুর পেয়েছিস যাকে তাকে লাগিয়ে বেড়াই? আমার এক ইশারায় যথেষ্ট তোর বোনের থেকেও শত শত সুন্দরী মেয়েকে বিছানায় তোলার। রেপ রেপ করে আমাকে তুমি রোজ রোজ এই ভোজন গান শোনাও। আজ তোমার ভোজন গান তোমারই পেছনে ভরবো শালা। কথাটা বলে শায়ন কনককে ধাক্কা মেরে অফিস রুমে ঢুকলো। তারপর ড্রয়ার খুলে একটা পেন ড্রাইভ এনে কনকের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, ভেড়াচুদা, এটা দেখ কে তোর বোনকে রেপ করে এসে। সেই সাথে শুনেও নাও, তোদের চোদার সময় নেই এই সায়নের। আমার রুশিও এত জঘন্য না। সর চোখের সামনে থেকে, যা সর। আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তুই শেষ। কথাটা বলেই কনককে আরেকটা কিক মারতেই রুবাব কানে ফোন ধরা অবস্থায় চিৎকার করে উঠল। শায়ন ভ্রু কুচকে তাকালে রুবাব বলে, ভাই, শুদ্ধ কল করেছে, দ্রুত হাসপাতালে চলো। তোমার আর শ্যামর নাকি একই ব্লাড। হুম, তো জুনিয়রদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, দ্রুত চলো। এরপর সংক্ষিপ্ত আকারে পুরো ঘটনা শুনে শায়ন প্রাণপণে বাইক নিয়ে ছুটতে শুরু করলো। তাদের যেতে দেখে কনক মুখ ভর্তি রক্ত থু মেরে ছুঁড়ে ফেলে। তারপর হাত দিয়ে নাক মুছে মাটিতে শুয়ে বলে, মৌমাছির চাকের মতো তোর বিপদ ঘুরঘুর করছে রে সায়ন। কত দিক সামলাবি তুই, কতবার সেভ করবি বোনদের। তোর বাগানের সেরা ফুলটাকে তুলবেই ইয়াসির, দুমড়ে মুচড়ে শেষ করবেই সে। আজকাল তোর সময়টা খুব ভালোই যাচ্ছে রে, তবে ভালোর পরে মন্দের আসন তা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানি চুবানি খাওয়াতে শুধু ইয়াসিরই যথেষ্ট। রেডি থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের। RLRC নামের এক উন্নত মানের হাসপাতালের ওটির সামনেই বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। চোখ ভর্তি জল নিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওটির দরজার দিকে। সাম্য সৃজনের অপারেশন এখনো চলমান।
গাড়ির কাজ ঢুকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে। গুরুতর আঘাত পাওয়ার সাথে সাথে জ্ঞান হারিয়েছিল তারা। পথচারী মানুষটি সিমিনকে ভুল তথ্য জানিয়েছিল সিরাত তেমন আঘাত পায়নি, অথচ হাসপাতালে এসে দেখে গেছে সবচেয়ে সেই বেশি আঘাতপ্রাপ্ত। অসহায় মা হয়ে যখনই বুঝেছে গাড়িটা তাদের দিকেই ধেয়ে আসছে, তখনই সে বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়েছে। ফলস্বরূপ তার পিঠে লেগেছে সম্পূর্ণ আঘাত। ডাক্তারদের ধারণা মতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ওনার। পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পেলে জানা যাবে মোট কটা হাড় ভেঙে গেছে। এদিকে সাম্য আর সৃজন যমজ, জন্মগত ত্রুটি থাকায় কম বয়সে বেশি পাওয়ারে চশমা পরে তারা। এখন আবার এত বড় অ্যাক্সিডেন্ট, মাথায় নাকি আঘাত পেয়েছে। তিনজনেরই ক্রিটিক্যাল অবস্থা। তাদের চিন্তায় সকলে অস্থির। পথচারীরা প্রথমে যে হাসপাতালে ভর্তি করেছিল সেখান থেকে ইমিডিয়েট এখানে আনা হয়েছে। এই হসপিটালে সবসময় বিদেশি ডাক্তাররা আনাগোনা থাকে। চিকিৎসার মানও অনেক উন্নত। তাছাড়া এই হাসপাতালে শুদ্ধ সহ তার সব ফ্রেন্ডদের শেয়ার আছে। কাজের সূত্রে চেনা জানা ডাক্তারও পরিচিত আছে। তাদের মধ্যে অর্থোপেডিক সার্জন, নিউরোসার্জন, স্পাইন স্পেশালিস্টদের জরুরি মিটিংও বসেছে। ওনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালির নামকরা ডাক্তার। রিপোর্টে সিরাতের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর সাম্য আর সৃজনের মাথার জন্য নিউরোলজিস্ট মিস্টার জুম এবং নিউরোসার্জন নিয়ার তত্ত্বাবধানে সাম্য আর সৃজন আছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি ওনারাই বেস্ট চিকিৎসা করে যাবেন। তিনজন গুরুতর আহত হয়, তিনজনেরই ইমিডিয়েট রক্ত প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করেই যাচ্ছেন সব দিক সামাল দেওয়ার, কিন্তু সাম্যের শরীরে অন্যের রক্ত শুট করছে না। এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা দিচ্ছে লাল লাল গুটি। ডাক্তাররা ব্যাপারটা খেয়াল করা মাত্রই রক্ত দেওয়াও বন্ধ করে দিয়েছে। কথাটা জানা মাত্রই শুদ্ধ রুবাবকে কল করে জানিয়েছে সে সায়ন সেখানেই থাকুক, হাসপাতালে যেন উপস্থিত হয়। তার কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে দুই ভাই। রোজা অবস্থাতেই শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য। সাম্যকে রক্ত দিল সায়ন। সৌভাগ্যবশত এবার আর কিছু হলো না সাম্যের। সৃজনের রক্ত মিলে শীতলের সাথে। বাড়িতে এই দুজনের রক্ত আবারও পজিটিভ, কিন্তু শীতলের বয়স কম, ওজনও কম। এর আগে কাউকে রক্ত দেয়নি সে। তাছাড়া বাচ্চা মেয়েটা রোজা আছে, তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি না। শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারল না। তখন সে শুদ্ধের সামনে দাঁড়িয়ে ফুপাতে ফুপাতে বলল, আমার ছোট ভাইরা কষ্ট পাচ্ছে, তাদের রক্ত প্রয়োজন। আমার দেহে অনেক রক্ত থাকার পরেও যদি ভাইদের দিতে না পারি তাহলে নিজেকে মাফ করতে পারবো না। শুদ্ধ ভাই, প্লিজ আমাকে রক্ত দিতে দেন। শুদ্ধ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন থেকে সমানে কেঁদেই যাচ্ছে। শীতলের কথা শুনে বড়রা এগিয়ে এলেন। শাওন চৌধুরী চোখ মুছে শীতলের দুহাতে চুমু এঁকে ভেজা কণ্ঠে বল, শোনো মা আমার, তুমি তো নিজেও বাচ্চা, রক্ত দিলে তুমিও অসুস্থ হয়ে যেতে পারো। রক্ত ম্যানেজ হয়ে যাবে মা। আমার কিচ্ছু হবে না চাচু, তোমার বোঝার চেষ্টা করো। সত্যি বলছি, আমার কিচ্ছু হবে না। আমাকে রক্ত দিতে দাও, আমি রক্ত দেব। শীতল নিজের কথায় অটল, সে রক্ত দেবে। এমন সময় মেয়ের জেদ দেখে সিমিন ধুম করে একটা কিল বসিয়ে দেন শীতলের পিঠে। শীতল ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলে, নিবা না তো আমার রক্ত? সত্যি নিবা না? তাহলে আমিও বলছি, এখন আমার রক্ত না নিলে আমি এক্ষুনি বাসায় যাব। তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ঝরাবো। যে রক্ত আমার ভাইদের গুরুতর অবস্থাতেও কাজে লাগে না, সেই রক্ত শরীরেই রাখবো না। কথাটা শুনে অনেকেই তাকে বোঝালেও কাজ হলো না। জেদি একরোখা শীতলের জেদের কাছে সবাইকে হার মানতেই হলো। সে ছোট ভাইকে রক্ত দিবেই দিবে। তার এমন পাগলামোতে শুদ্ধ আর বারণ করলো না। নার্সকে ইশারা করে শীতলকে ভেতরে নিয়ে যেতে বলল। একটু পরেই এক মেয়েকেও সেখানে পাঠালো। মেয়েটি নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতে বলতেই রক্ত নেওয়ার প্রসেস শুরু করে। গল্পে গল্পে বোকা শীতলটা খেয়ালি করেনি শুদ্ধের ইশারায় হাফ ব্যাগেরও কম রক্ত নেওয়া হয়েছে, এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে, তাই অন্য ব্যাগ ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে। ব্যাগ ভর্তি রক্ত দেখে শীতল ভেবেছে ওরই রক্ত, তাই রক্ত দেওয়া শেষে তার মুখে হাসি ফুটেছে। কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে ওঠে, চোখ অন্ধকার দেখছে। দুর্বলতায় পড়তে গেলে শক্ত একজোড়া হাতের মালিক তাকে আগলে ধরেছে। শীতলের মাথা ঠেকেছে এক মানবের প্রশস্ত বুকে। শীতলের চোখ বন্ধ করে আঁকড়ে ধরেছে সেই মানুষটাকে।
নাকে বিচ্ছে পরিচিত ক্রেড অ্যাভেন্টিয়াস নামের আইকনিক ও বিলাসবহুল পারফিউমের সুঘ্রাণ, যেটা ফ্রুটি উডি স্মোকি এবং খুবই ব্যালেন্সড। তাদের বাড়িতে শুদ্ধ ভাই এটা ব্যবহার করে। সেই হিসেবে নেত্রজোড়া না খুলেই আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই। পড়তে নিলে শুদ্ধ এখন নিশ্চয়ই তাকে ঝাড়ি মারবে। সে কথা ভেবেই সেভাবেই বুকে মাথা টেকিয়ে বিড়বিড় করে বলল, একদম ঠিক আছি শুদ্ধ ভাই, সামান্য এই একটু মাথা ঘুরেছে, এই যা। কথাটা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল। তারপর পাশের একটা কেবিন দেখি সিমিনকে বলল শীতলকে শুয়ে দিয়ে আসতে, কিছুক্ষণ রেস্ট নিক সেখানে। শুদ্ধের কথা শুনে সিমিনও তাই করলেন। এদিকে শুদ্ধের কল পেয়ে ছুটে এসেছে হাসান, কামরান, অর্ক। কিছুদিন ধরে বিশেষ কাউকে নজরদারিতে রাখতেই গা ঢাকা দিয়েছিল ওদেরকে। কাজের কাজ হয়ে গেছে এবং পাকাপোক্ত খবর এনেছে আজকের এই ঘটনাটা পরিকল্পনা মাফিক। এসব ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসির শেখ। তবে কারো কাছে সেটা প্রকাশ করলো না, নিজেদের মাঝেই গোপন রাখলো। তারা ম্যাজিকের মতো ব্যাগে রক্তের ব্যবস্থা করে ফেললো। তাদের এক একজনের উপস্থিতি ব্যস্ত হয়ে পড়লো ডাক্তাররা, নার্সরা। চৌধুরীরা এতদিন ভেবেছিল সাধারণ বেশে চলা ছেলেগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু আজ বুঝলো তারা এক একজন বড় মাপের মানুষ। তারা যা সেটা কাউকে বুঝতে দেয় না। 2 ঘন্টা পেরিয়ে গেলে ওটির লাল বাতি নিভে গেল। রক্তমাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন কয়েকজন ডাক্তার। বিপদ এখনো না কাটলেও জানালেন গা মাথা থেকে কাজ বের করা হয়েছে। আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে, তবে অবজারভেশনে থাকতে হবে তাদের। সিরাতের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক। ডাক্তারদের রিকোয়েস্ট করে বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে এক নজর সাম্য সৃজনকে দেখলেন। জান বাচ্চা দুটো সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে, চোখ পর্জরাও বন্ধ। কখন খুলে সেই চোখ? পূর্বের মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে, গলা ফাটিয়ে কান মাথা ঝাড়াফালা করে দেবে। টাকা নেওয়ার আবদার নিয়ে ঝুলে পড়বে শুদ্ধ সায়নের গলা ধরে। খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়া করবে কখন? আজ প্রথম রোজা, প্রথম ইফতার। হরেক রকমের ইফতার নিয়ে শেষে মারামারি করবে না ভাই বোনরা? আলু চপ কে কার ডিমের চপ কেড়ে খেতে পারে, এই নিয়ে দুষ্টু বুদ্ধি আটবে না? কবে হবে এসব? কখন হবে? এসব ভাবতে ভাবতে সবাই কাঁদতে কাঁদতে মন থেকে দোয়া করলেন। রোজাদারদের দোয়া মহান আল্লাহ ফেলবেন না নিশ্চয়ই। ঘড়িতে তখন বিকেল 4:30। শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে কেবিনের বেডে। এখনো মাথা ঘুরছে তার, খুব দুর্বল লাগছে। রক্ত দেওয়ার আগে বুঝেনি এত খারাপ লাগবে। রোজা থাকায় কিছু খেতেও পারছে না, ঘুমও আসছে না। সিমিনের থেকে শুনেছে সাম্য সৃজন নাকি ভালো আছে। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। কথাটা শুনে সে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে প্রতিটি ক্ষণে। কিন্তু চিন্তা হচ্ছে মেঝমার জন্য। বাড়িতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত। তারা বোনরা পার্সোনাল সব কথাগুলো আগে মেঝমাকে জানায়। সাবধানও পায় জলদি জলদি, সমাধানও পায় জলদি জলদি। মেঝো ঠিক হয়ে যাবে তো? এসব ভাবতে ভাবতে তার চোখের কোণ গড়িয়ে জল পড়ে। আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেঝমা। চোখের উপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কারো উপস্থিতি টের পেল। কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে, তাই নিজেকে সামলালো, কিন্তু লাভ হলো না। চোখ মুছতে না মুছতেই চোখ ভিজে উঠল। কেবিনের দরজা ভিজিয়ে রুবাব ভেতরে এলো, বসলো বোনের শিওরে। এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুলে জোরপূর্বক হাসার বৃথা চেষ্টা করে। তাকে চোখ মুখ দেখে রুবার দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না, পর কিংবা আপন কাউকে কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায়। এত নরম হলে কিভাবে হবে? হে পুতুলটাকে শুদ্ধ সামলাবে কিভাবে? কিভাবে দুনিয়াদারি বোঝাবে? মনে মনে এসব ভেবে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বোনের মন ভালো করতে ঠোঁটে হাসি ফুলিয়ে বলল, শুভ্র পাঠালো তোর খোঁজ খবর নিতে। শুদ্ধ ভাই কোথায়? কোথায় জেনে গেল? যাওয়ার আগে বলে গেল তোর খেয়াল রাখতে। কথাটা শুনেই শীতলের মুখ মলিন হয়ে গেল, ভেজা চোখের কোণে জমলো অশ্রু। সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে আর কথা বলে না, সে বলতে গেলেও না। এই তো কিছুক্ষণ আগেই রক্ত দিতে চাইলে সবাই বারণ করলো, কত বকলো, কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। তার দিকে তাকালোও না, কিছু বললও না। অন্য সময় হলে ধমকে উঠত, নয়তোবা চালাকাঠের বাড়ি বরাদ্দ রাখত। সামান্য একটা ভুল করেছে না হয়, তাই বলে কথা বলাই বন্ধ করে দিতে হবে? সে জানে না তাকে না জ্বালালে, তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না, একদণ্ডও শান্তি পায় না। তবু এত পাষাণ হতে হবে? কেন হতে হবে? একটু নরম হলে কি হয়?
তার বেলায় এত কঠিন পানিশমেন্ট কেন? এসব ভেবেই সে না কান্না সামলাতে পারল না। ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল, সেদিনের পর থেকে শুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না, ওনার রুমেও ঢুকতে দেয় না, আমাকে একেবারে পর করে দিয়েছে। শীতলকে এভাবে কাঁদতে দেখে রুবা ভ্যাবাচাকা খেয়ে গেল। হাসিও পেল খুব, তবে এখন হাসলে চলবে না, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আরে ধুর, কাঁদিস কেন বোকামে? শুদ্ধ খেয়াল রাখতে সরি আরে ধুর, কাঁদিস কেন বোকামে? শুদ্ধ খেয়াল রাখতে তো আর কমতি রাখছে না। জানিস কতবার দেখে গেছে তোকে, যাওয়ার আগে বারবার তোর দেখে খেয়াল রাখার কথা বলে গেছে। যে খেয়ালে পরপর অনুভব হয় সেই খেয়াল লাগবে না আমার। তুমি শুদ্ধ ভাইকে বলো আবার আগের মতো হয়ে যেতে। সেটা হবে না রে পাগলি। কেন হবে না? ঘুমন্ত সিংহকে খুঁচিয়ে তুই অথচ তার হিংস্র থাবা হজম করবি না? শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ? কী সব বলছো ভাইয়া, কিছুই তো বুঝছি না। রুবাব হাসলো। হে পাগলিটাকে কি করে বোঝাবে? তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবী সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে। সে ছোট সরল মনা বিদায় ছেলেটা তার নিজের সুপ্ত অনুভূতিটাকে সন্তর্পণে লুকিয়ে রেখেছে। এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতে দেয় না এই চঞ্চলতার প্রতি ভীষণভাবে দুর্বল সে। দুর্বল না হয়েও কি আর থাকা যায়? কথায় কথায় এত মারে বকে, তবু এই মেয়েটা তার কাছেই যায়। তার আবদার শুদ্ধের কাছে, কারণে অকারণে রাগ অভিমান দেখানোর মানুষটাও ওই শুদ্ধই। শুদ্ধকে ভয় পায়ও না, তাও না, ভয় পায়, আবার তর্কও করে। এত মার খায় তবুও ঘুরে ফিরে তারই জিনিসপত্র ঘাটাঘাটি করে, কারণ তার শুদ্ধ ভাই তাকে প্রশ্রয় দেয়, শাসনের আড়ালেই তাকে প্রশ্রয় দেয়। এই অবুঝ মেয়েটাও বুঝে নেয় সেসব। কবে বুঝবে আর? তবে একটা কথা না বললেই নয়, এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যার জন্য শুদ্ধের মতো সংযমী এক ছেলেও মন হারিয়েছে। শীতল নিজের অজান্তে তার মনে প্রাণে প্রেম পুষ্প ফুটিয়েছে। তবে সে সত্যিই সন্ধিহান এই ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা, শীতলের সৌভাগ্য হবে কিনা শুদ্ধের মুখে ম্যাজিক্যাল শব্দ শোনার। মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল। সে কষ্ট পাচ্ছে, অথচ রুবাব ভাই হাসছে। সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, কেউ তাকে ভালোবাসে না, সব কষ্ট দেয়। শীতলকে মুখ ঘোরাতে দেখে রুবাব বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল, নির্দিষ্ট একটা সময় সবার জীবনে প্রেম আসে। সেই প্রেম ধরা দেয় বসন্ত রূপে, রঙিন কিছু স্বপ্ন লুটোপুটি খায় নির্ধারণ প্রেম অনুভূতিতে। তবে এই বসন্তের কারণে বারণ রয়েছে ভিন্নতা, মিশে রয়েছে মুগ্ধতা ও দগ্ধতা। এই বসন্তের ফাগুনের আগুনের ন্যায় এই আগুন নিজেকে যেমন পোড়ায়, সেই সাথে অন্যকেও পোড়ায়। রুবাবের কথায় আগামাথা কিছুই বুঝলো না শীতল, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রুবাবও বুঝলো শীতল কিছুই বুঝেনি, তাই আর কথা বাড়ালো না, বুদ্ধি কাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল। সেই মুহূর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে শখ ছুটে এলো, কেঁদে ফেললো মুখে হাত চেপে। এসবের কিছুই জানতো না সে। ফোন বন্ধ রেখে ল্যাবে কাজ করছিল, পরীক্ষাও ছিল। বিকেলে বাড়িতে ফিরে স্বর্ণের থেকে সব শুনে তাৎক্ষণিক ছুটে এসেছে। স্বর্ণ আসছিল, হঠাৎ মাঝপথে কি কাজ পড়েছে বিদায় বাড়ির দিকে ফিরে গেছে। শখ শীতলের মাথায় হাত বুলাতে বুলাতে দুবোন নীরবে কাঁদলো। তখনই রুবাব ওদের ধমকে থামালো, দুজনকে চোখে মুখে পানি দিয়ে আসতে বলে উঠে দাঁড়ালো। ইফতারের সময় হয়ে এসেছে, বাড়ির সবাই রোজা আছে। এত এত টেনশনে ভুলে গিয়েছিল, তাই ইফতারের ব্যবস্থা করতে দ্রুত পায়ে কেবিনের বাইরে যেতে হাসপাতাল ম্যানেজার এসে জানালো সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে, ইফতার গ্রহণ করলে খুব খুশি হবে। সবাই এটাও বুঝলো শুদ্ধের কারণে স্পেশালভাবে সেবা পাচ্ছেন ওনারা। এদিকে শুদ্ধ, সায়ন, অর্ক, হাসান, কামরান কেউ নেই, আপাতত বাড়ির কয়েকজনই আছে হাসপাতালে। সেই মুহূর্তেই শুদ্ধ জানালো হাসপাতালে ইফতার সেরে নিতে এবং ইফতারের পর শীতলকে বাড়ি পাঠিয়ে দিতে। অবলা গরুর গায়ে নাম্বার বসাতে চামড়া পুড়িয়ে দেওয়া হয় যাতে সেই নাম্বার কোনোভাবেই না ওঠে, তেমনি তোমার শরীরে আমি আমার নাম সেভাবেই খোদাই করব। শীতল রানী, যেমন আমার নামটা তোমার শরীরে জ্বলজ্বল করে, সেই নামের উপরে আমি চুমু খাবো, চুমুতে চুমুতে ভিজিয়ে দেব তোমার নরম কয়া, শিহরিত হবে তোমার সর্বাঙ্গ। আহা, সেই দিনের অপেক্ষা। কথাটা বলেই আসির ল্যাপটপের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। ল্যাপটপে জলজল করছে শীতলের হাস্যোজ্জ্বল ছবি। মেয়েটাকে দেখলে খুব করে ছুতে ইচ্ছে করে। এত আদরে কেন মেয়েটা? পবিত্র একটা ভাব রয়েছে সর্বাঙ্গে। আচ্ছা,
মোমের মতো ফর্সা ত্বকে তার কঠোর স্পর্শ সহ্য করতে পারবে শীতল রানী, নাকি অসহ্য হয়ে আজ ভাইয়ের রক্ত দেখে যেভাবে কেঁদেছে সেভাবেই কাঁদবে? কাঁদলে কাঁদুক না, কিছু কিছু ক্ষেত্রে কাঁদা ভালো। একে একে বিড়বিড় করে সে রেড ওয়াইনের বোতল থেকে ঢকঢক করে ওয়াইন গিলল। বাম পা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এ আর নতুন কি, এইসবে অভ্যস্ত সে। তবে আশ্চর্যের ব্যাপার, তাকে শুট করেছে একটা মেয়ে। মুখ ছিল কালো কাপড়ে বাঁধা, অদ্ভুত সুন্দর দুটো চোখ, হাতের নিশানা অবাক করার মতো। কি সে? সে কেন তার উপর হামলা করলো? তাকে তো কখনো দেখেনি, চেনেও না। তবে এক পলক দেখেই মনে হয়েছে সে যেন এক অগ্নিকন্যা। তখন পালাতে গিয়ে গাছের কাটার আঁচড় লেগেছে বুকে, গালে, গলায়। মেয়েটার পরে ঘন্টা খানিকের ব্যবধানে আবারও দু একবার আক্রমণ হয়। বুঝতে বাকি নেই স্বয়ং শুদ্ধ এসেছিল এখানে। তবে ভীষণ মজাও পেল শুদ্ধ সব জেনে যাওয়ায়। প্রথমে আদরের বোন কিডন্যাপ, এরপর ছোট ভাইদের গুরুতর অ্যাক্সিডেন্ট। আহারে, এখন সে যে খ্যাপা ষাঁড়ের রূপ ধরবে কথাটা ভালো করে জানে। আচ্ছা, ছানা দুটোকে একেবারে মেরে দিলে কেমন হতো? মারলে শুদ্ধ সায়ন কতটা তরপাবে? ধুর, ওদের কথা ভাবলে নেশা জমবে না। সেসব কথা আপাতত বাদ বলে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলেও পুনরায় তার মাথায় ঘুরপাক খেতে লাগলো সাহসী মেয়েটার কথা। মেয়েটা কে? আচ্ছা, চৌধুরী বাড়িতে এমন কোনো মেয়ে আছে নাকি যার নিশানা এত নিখুঁত, এত চমৎকার? কথাটা ভেবে এসে উঠে বসলো। ঠোঁটে চিমটি কাটতে কাটতে ভাবতে লাগলো ঘন্টা ছাড়েক আগের ঘটে যাওয়া ঘটনা। রাত তখন 2:30। অমাবস্যার রাত বিদায়, ঘুটঘুটে অন্ধকার চারপাশ। এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙা বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মানবী। বয়স আন্দাজ করা না গেলেও ধারণা করা যায় উচ্চতা 5 ফুট 5। পরনে ব্ল্যাক জিন্সের সঙ্গে লেডিস লেদার জ্যাকেট, মাথায় হেলমেট। সে গত 2 সপ্তাহ যাবৎ ঝাউবনের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখে। কেন রাখে? সে কে এসব জানে না ইয়াসির। তবে অন্ধকার রুমে বসে গতকাল থেকে মেয়েটাকে দেখে মিটিমিটি হাসছে সে। লুকোচুরি খেলা পছন্দ করে না। হাত যাবে নাকি নারীটির মুখ দর্শন করতে? গেলে মুখই দেখবে, কথাটা দিতে পারছে না যদিও, কারণ সে নারী লোভী, নারী দেহ নেশার মতো টানে থাকে। রেড ওয়াইন আর নারীতে বিশ্রীভাবে আসক্ত সে। কি আর করার, পুরনো অভ্যাস তো, ছাড়ের ইচ্ছেও নেই যদিও। মনে মনে এসব ভাবতে ভাবতেই সে ভাঙা বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়। নিঃশব্দে চলাফেরা করায় পারদর্শী সে, কিন্তু গিয়ে দূরে থেকে খেয়াল করলো মেয়েটা সেখানে নেই। পালিয়ে গেল নাকি? আশেপাশেও কেউ নেই। কাউকে না দেখে ইয়াসির শীষ বাজালো। মুহূর্তেই তার মতো করে আরেকটা শীষ বাজালো। অবাক হলো ইয়াসির, ওই মেয়েটা নাকি শীষ বাজাতেও পারে? বাহ, দারুণ তো। তা আর কি কি পারে সে? তবে শত্রুকে দুর্বলভাবে নেয়ার বোকা সে নয়। তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে হাতে নিতে একটা গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে। নিশানা দেখে হাসলো সে। এর সাথে খেলাটাও খুব জমবে মনে হচ্ছে। তবে খুকির বুকে পাটা আছে বলতেই হয়। ইস, তাকে একটা দেখার জন্য মনটা আকুপাকু করছে। কথাটা ভেবে পা বাড়াতেই জঙ্গলের শুকনো গাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের আলোয় দেখা গেল কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ, দারুণ দুটো চোখ, চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাদমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা বাক্যই উচ্চারণ করলো। অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগে মেয়েটি শুট করে বসলো তার বুক বরাবর। শুদ্ধ সায়নকে বাড়িতে পাঠিয়ে পুনরায় এসেছে হাসপাতালে। যা লাগবে হাসপাতাল থেকে ব্যবস্থা করা হবে। সারাদিন রোজা থেকে দৌড়াদৌড়ি করে প্রায় সবাই ক্লান্ত। তাছাড়া মেডিসিনের প্রভাবে পেশেন্টরাও সবাই ঘুমোচ্ছে। এখানে আপাতত সবাই না থাকলেও চলবে। রুবাবকে বলেছিল বাকিরা যেন বাড়িতে পাঠিয়ে যায়। বাকি রাত সে থাকবে হাসপাতালে। রুবাবও ওর কথা মতো তাই করেছে এবং শুদ্ধকে কলে জানিয়েছ তা। কিন্তু শুদ্ধ এসে দেখে রুবাবের কাঁধে মাথা রেখে শীতল ঘুমাচ্ছে। ওকে দেখে রুবাব ইশারা করলো কথা না বলতে, কারণ কেবলই ঘুমিয়েছে মেয়েটা। শুদ্ধের বিরক্ত মুখে তাকিয়ে বিড়বিড় করতে করতেই চলে গেল নারদের সাথে কথা বলতে। আর কোনো সমস্যা হয়েছে কিনা জানা দরকার। না, তেমন কোনো সমস্যা হয়নি দেখে ফিরে এলো আইসিইউর সামনে। তারপর ধীর কণ্ঠে রুবাবকে বলল, তুইও বাড়ি চলে যা। কিন্তু শীতল, ওরা তো ঘুমালে মরা গরু, এভাবে কেউ ঘুমায়? কার ব্যথা করবে না? দাঁড়া, ওকে কেবিনে শুয়ে দিয়ে আসে। আমার একটা কথা যদি শুনে বেয়াদবটা।
মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়ে থপ ফেলে দিতে। থাক, বকিস না। না, বকবরা কোলে তুলে নাচবো। কথাটা বলতে বলতে শুদ্ধ রুবাবের কাঁধ থেকে শীতলের মাথা নিজের বুকের কাছে নিল। এরপর ধীরে সুস্থে শীতলকে কোলে তুলে হাঁটা ধরলো কেবিনের দিকে। রুবাব ঠোঁট কামড়ে মৃদু হাসলো। ভালো নাকি বাসে না, আবার যত্নেরও কমতি রাখে না। শীতলকে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে সে রুবাবকেও চলে যেতে বলল শুদ্ধ। এদিকে সাহিরির সময় হয়ে আসছে। রুবাব ওদেরকে সাবধানে থাকতে বলে রওনা হলো বাড়ির পথে। শুধু কেবিনে ফিরে পাশের ফাঁকা পেটে শরীরটা এলিয়ে দিল। কি ভেবে যেন ঘাড় কাত করে তাকালো ঘুমন্ত শীতলের দিকে। এই বোকা রানীটা জানে তার জন্য কত কি ঘটে গেছে। এমনকি সে এত রাতে কোথায় থেকে ফিরল, কার সাথে দেখা করতে গিয়েছিল, কিছুই তো জানে না, হয়তো জানবেও না। কারণ বর্তমানে তার ত্রিসীমানায় আছে কঠোর নজরদারি এবং কঠোর সতর্কতা। না রেখেও যে উপায় ছিল না, কারণ ঘোর বিপদ যে দোরগোড়ায়। এসব ভেবেই সে নিঃশব্দে উঠে বসে। রক্ত নেওয়ার সময় যেখানে সূচ ফোটানো হয়েছিল সেখানে লাল হয়ে আছে। মেয়েটার শরীর এত নাজুক, হালকা স্পর্শেও লাল হয়ে যায়। সে হাত থেকে নজর সরিয়ে থাকালো ওই আদরি মুখটার দিকে। এই আদরের পুতুলটাকে ভালোবাসার কারণ জানে না, তবে ছোট থেকে কেন জানো মনে হতে এই জীবন্ত পুতুলটা শুধু তারই রুমে শোভা বাড়াবে, তারই হবে, হতেই হবে। কারণ পুতুলের জন্য তার বুকটা হবে নিরাপদ আবাস স্থল। কথাটা ভেবেই সে উঠে দাঁড়ায়। বোতল থেকে পানি খেয়ে পুনরায় শুতে। শায়নের মেসেজ এলো, শি ইজ ওকে। মেসেজ দেখে স্বস্তির শ্বাস ছাড়লেও বুকের দাবানল যেন তখনও জ্যান্ত, এবং এটাও অবগত এই দাবানল এত সহজে থামায়। মনে মনে এসব ভেবে ঘুম আসবে না জেনেও চোখ জোড়া বন্ধ করে নিল। কারণ তার পাশের বেডে থাকা ঘুমকুমারীর চোখের পাতা পিটপিট করছে। এতক্ষণ সে অভিনয় করছিল বুঝতে বাকি রইল না। দিনকে দিন ফন্দিবাজ হচ্ছে মেয়েটা। তবে এই মুহূর্তে পাজিটার বাঁচালো তার হাত থেকে বাঁচতে তাকেও এখন ঘুমানোর অভিনয় করতে হবে। সত্যি সত্যি শুদ্ধের চোখের পাতা বন্ধ করতে শীতল চোখ খুলে তাকালো। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখলো ঘুমন্ত শুদ্ধকে। বালিশ ছাড়াই ঘুমোচ্ছে মানুষটা। সে উঠতে গেলে হাত ছাড়া বেড শব্দ করতেই চোখ বড় বড় হয়ে গেল। যখনই দেখলো শুদ্ধের ঘুম ভাঙেনি তখনই হাত ছেড়ে বাঁচলো যেন। অতঃপর সে বেড থেকে নেমে কেবিনের বাইরে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে মাথা উঁচিয়ে তাকালো। পাক্কা 1 মিনিটের মধ্যে কেবিনে না এলে চড়িয়ে ভেতরে আনবে বলে ভেবে নিল। মিনিট না, 40 সেকেন্ডের মাথায় ফিরে এলো শীতল। শাম্য সৃজন ও সিরাতকে দেখতে গিয়েছিল। সব ঠিকঠাক দেখে কেবিনে এসে নীরবে পায়চারি করলো। নখ কামড়াতে কামড়াতেই শুদ্ধের দিকে একবার উকি ঝুঁকিও মারল। সে ঘুমোচ্ছে ভেবে এক বুক সাহস নিয়ে এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে শুদ্ধের মাথা ধরে বালিশে রাখলো। শুদ্ধের কাঁচা ঘুম না ভাঙিয়ে কাজটা করতে পেরে মিষ্টি করে হাসলো। তারপর কিছুক্ষণ শুদ্ধের মুখপানে তাকিয়ে বিড়বিড় করলো, এই যে বিশুদ্ধ পুরুষ আমাকে ভালোবাসতে শেখাবেন, দক্ষিণা হিসাবে আমার আমিটাকে দিয়ে দেব। কথাটা বলে একটু থামলো। তারপর মুখ বাঁকিয়ে শুদ্ধের নাকের উপর আলতো করে ঠোকা মেরে পুনরায় বলল, এই নাকের ডগায় এত রাগ কেন শুনি? এখন এক ঘুষিতে নাক ফাটিয়ে দেই। একটা ভুল করেছি না হয়, তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে? একটা সুযোগ তো দিন, আর কষ্ট দেব না তো। ওই ভুলটাই না হয় ফুল করে ভালোবাসার সমেত আপনার কাছে অর্পণ। শীতল আপন মনে বিড়বিড় করে কথাগুলো বলেই দ্রুত সরে এলো। কখন উঠে যায় বলা যায় না, কি দরকার এত রিস্ক নেয়া। তারপর সে উঠে এসে তার বেডে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অথচ শীতল টেরও পেল না পাজি পুরুষটা সবই শুনেছে। সব শুনে মনে মনে হেসে খুঁটি খুঁটি হচ্ছে। এবং এই শান্তরূপী পুরুষটা ঘন্টা তিনেক আগে কি কাণ্ডটাই না ঘটিয়ে এসেছে। ঘন্টা তিনেক আগের ঘটনা, গত পর্বের শেষাংশ থেকেই সূচনা। কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ উফ, দারুণ দুটো চোখ, চোখে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। ইয়াসি তাকে আপাতমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা বাক্যই উচ্চারণ করলো, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটা শুট করে বসলো তার বুক বরাবর। যদিও টার্গেট বুঝে দ্রুততার সাথে বসে পড়েছিল মাটিতে। এর পরপরই উঠে দাঁড়িয়ে মেয়েটা আর পায়নি। এদিকে ওদিকে খুঁজে গিয়ে শুনতে পায় কারো ফিসফিসানি শব্দ। সে শব্দ অনুসরণ করে
হতেই হাতের ঘড়িটা রেড অ্যালার্ট দিতে থাকলো অনবরত। অর্থাৎ এখানে সেফ নয় সে, সেটা দেখেও হাসলো। ছোট্ট থেকে বড় হয়েছে রিস্ক নিতে নিতে। জীবন নিয়ে বাজি ধরতে তার ভালোই লাগে। মোদ্দা কথা, মাফিয়া কিন্তু আর এমনি এমনি হয়নি। সামান্য একটা রেড অ্যালার্টে যদি পেছনে যায় তাহলে কি ভালো দেখায়? না, মোটেও না। তাছাড়া কাপুরুষরা পালায়। কথাটা ভেবে সে ক্রূর হেসে পেছনে সরতেই কারো উপস্থিতি টের পেল। চট করে পেছনে ঘুরে পিস্তল তাক করতে দূর হতে জ্বলন্ত অগ্নিশিখায় ধীরে ধীরে স্পষ্ট হলো সোয়েব শুদ্ধের শক্তপোক্ত শারীরিক অভয়। তার থেকে 5 হাত দূরত্বে দারুণ এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ছেলেটি। তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে আছে তারই দিকে। ছেলে হয়েও সে বলতে বাধ্য, এই সায়েন্টিস্টের অ্যাটিটিউডের হাই লেভেলই তার পার্সোনালিটির পরিচয় দেয়। বডি ফিটনেস দেখতে যেমন, তেমনই ধারালো তার দুর্ধতা। নয়তো এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হওয়ার কথা না। শুধু আজ সরাসরি দেখলো মাফিয়া কি, এর সুদর্শন রূপ। ইয়াসিরের নীলাভ চোখ আর ফেস বলে দিচ্ছে দেশি বিদেশি মিলেই তার মুখাবয়। অদ্ভুত রকমের সুন্দর দুটো চোখ, ডান চোখের পাশটায় কাটা দাগ, নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা। বয়সটা সম্ভবত 35 থেকে 38-এর কাছাকাছি। এই হচ্ছে মাফিয়া কিং ইয়াসির খান। এতদিন ছবি কিংবা ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফিচাল হাসলো ইয়াসির। শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাকই হয়েছে, তবে বিস্ময় ভাবটা চট করেই লুকিয়েও ফেলল। শত্রুকে দুর্বলতা দেখাতে নেই। দুজন মুখোমুখি দাঁড়িয়েছে, হাইট প্রায় সমানে সমান, মুখে রা শব্দ নেই কারো। তবে চার চোখে ভয়াল শিকারীর চাহনি, সেই চাহনিতে যেন ধ্বংস অনিবার্য। তাদের দেখে মনে হচ্ছে একজন ভয়ানক হারপিয়া তো আরেকজন অ্যাকুয়েলা ক্রিয়াসোর্টোস, দুজনই শক্তিশালী শিকারী। শুদ্ধই ইয়াসিরের দিকে তাকিয়ে একটা কাঠের গুড়ির উপর পা তুলে রাজকীয় ভঙ্গিমায় বসল। বসার ভঙ্গিমাও ছিল চমৎকার। তার দৃষ্টি নিবদ্ধ এখনো ইয়াসিরের দিকে। তাকে বসতে দেখে ইয়াসিরও বুঝে নিল কিছু বলতে চায় শুদ্ধ, কি বলে শোনা দরকার। তাই সেও এক পায়ের উপর পা তুলে বসলো মরা গাছের গুড়ির উপর। তারপর হাতে থাকা পিস্তল দিয়ে ঘাড়ের কাছটায় চুলকাতে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমি। কাজের কথায় আসা যাক। যাক, FGSL নামে যেই ফর্মুলা তুমি তৈরি করেছো ওইটা আমার চাই। তারপর ওটা আমার লাগবে। এটুকুই? এইটুকুই যে নয় সেটা বুঝতে এখনো বাকি আছে নাকি চৌধুরী? এখন আমার মুখেই শুনতে চাচ্ছিস যখন বলছিস শোন, তোর বাড়ির সবচেয়ে আদরে ফুলটা আমার চাই। চাই মানে চাইই চাই। ফুল দে, পাক্কা প্রমিস। দেশ ছেড়ে চলে যাব আর জ্বালাবো না তোদের, খুব যত্নে রাখবো ভাই, দিয়ে দে। ফুলে যেমন সৌরভ আছে তেমনি কাটাও আছে, সেটা জানিস? সেই কাটা কে, তুই বুঝি? ধরে নে তাই। কথাটা শুনে ইয়াসির হো হো করে হেসে ওঠে। কিন্তু হাসতে হাসতে কোথা থেকে একটা গুলি এসে বিঁধল তার বাম পায়ে। গুলি ক্যাত করে গেঁথে গেছে মাংসে। গুলি এলো কোথা থেকে, খেয়ে করলো? ইয়াসির উত্তেজিত হলো না, সেভাবেই বসে রইল। শুদ্ধ ফিচাল হাসলো, তারপর কণ্ঠে অবাধ কঠোরতা ঢেলে জোর গলায় বলল, ওটা আমার সঞ্জীবনী ফুল। আমার ওই অমৃত ফুল যেমন প্রাণ দেয় তেমনি প্রাণ নেয়ও, এবং সেই ফুল রক্ষা করে বিষধর সাপ। সেসব কালকেউটে সাপের বিষ হজম করতে পারবি না তুই, বরং মেপে গুনেও শেষ করতে পারবি না ঠিক কতটা সাপ ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু ওই একটা ফুলের পেছনে। তোকে আমি বারবার ওয়ার্নিং দেব না। ধরে নে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। এর চেয়ে বেটার হয় বিদেশি মাল বিদেশে ফিরে যা। দেশটা কি তোর বাপের কেনা? না, তোর বাপের কেনা, তবু থাকতে পারবি না। শুদ্ধের কথা শুনে ইয়াসির বিজ্ঞের মতো মাথা নাড়ায়। তারপর আজাইরা পেঁচাল বাদ দিয়ে বলল, কোথায় যেন শুনেছিলাম অন্যের জিনিস কেড়ে নেওয়ার মজা অমৃতের সমান। অভিজ্ঞতা আছে নাকি? না, ওসব ছোট লোকই কারবার। ছোট লোকদের মাঝেই এইসব দেখা যায়। আর আমরা হলাম চৌধুরী, আমাদের সঙ্গে সেসব যায় না। তবে তোর সঙ্গে কিন্তু খুব যায়। একের পর এক অপমানজনিত কথা শুনে ইয়াসিরের মুখ থমথমে হলো। ইচ্ছে করলো এখনই একটা বুলেট শুদ্ধের বুকে গেঁথে নিতে, কিন্তু তাতে খেলা শেষ হয়ে যাবে। এত সহজে দিতে গেলে খেলার মজা আসে না। তাই সে গা ঝাড়া দিয়ে আশেপাশে তাকাতে বলল,
বাংলার আকাশে বাতাসে প্রেমে প্রেমে গন্ধ ছড়াছড়ি, প্রেমের নেশালু সুগন্ধ। আমার লোভী মনটাও যে এবার শীতল হতে চাইছে। শীতলের শীতলতা সর্বাঙ্গে মাখতে ইচ্ছে করছে। লোভে পাপ আর পাপে কাফন ছাড়াই 3.5 হাত মাটির কবর। চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ গ্রহণ করতেও তো যোগ্যতা লাগে। এই যোগ্যতা আছে নাকি তোর? সোয়াইপ, মুখ সামলে বস। হাত ফসকে গেলে শেষ নিঃশ্বাস এখানেই ছাড়তে হবে। সরি, বিন্দুমাত্র ভয় পেলাম না। এবার অন্য কিছু ট্রাই করতে দেখি। শুদ্ধের কণ্ঠে ব্যঙ্গাতুর সুর স্পষ্ট। শীতলের কিডন্যাপিং এর পর থেকে শুদ্ধের কাজ ছিল পাতাল ফুঁড়ে হলেও ইয়াসিরকে খুঁজে বের করা। সে তাই করেছে। মাঝের দিনগুলোতে স্থির হতে পারেনি, শান্তিতে একদণ্ড ঘুমাতেও পারেনি সে। বারবার মনে হয়েছে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে কেউ। এত বড় কলিজা, এত দুঃসাহস। সেই ব্যক্তিকে তো তার মুখোমুখি চাই। পাওয়ার পর কি করবে ওটা পরের হিসেব, তবে চাই। সে কথায় নয় বরং কাজে বিশ্বাসী। গোপনে সারা ওর মুদ্রদোষও বটে। ঠিক এই স্বভাবের কারণে গোপনে ইয়াসিরকে খুঁজে বের করে ফেলেছে সে। স্কাই ড্রাইভিং ছিল শুধুমাত্র। সেখানে মূলত গিয়েছিল ইয়াসিরের খোঁজ পেতে। পার্সোনাল জেট ভাড়া করেছিল ইয়াসিরের জয়ের ফল করতে। আর এসব করতে গিয়ে বেরিয়ে এসেছে রাশিয়ান সায়েন্টিস্টের মিখাইল ইগোরের নাম। ইগনের সাথে শুদ্ধের সম্পর্ক বরাবরই তিক্ত, কারণ ইগর প্রচণ্ড অহংকারী ও সুবিধাবাদী। তাছাড়া সে মুসলিমদের দেখতে পারে না। এবং 60 ঊর্ধ্ব বয়সী ইগর নিজেকে সর্বদা সর্বোত্তম ভাবে। অন্যের শ্রম মেধা তার কাছে হেয়। এবং বলা বাহুল্য, ইগর হায়ার করেছে এই মাফিয়াকে ইয়াসির খানকে। কেন করেছে? কারণ শুদ্ধ মাস 6 আগে ইগরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোটি টাকার অফার দেওয়ার পরও তার তৈরি করা একটা ফর্মুলা ইগরকে দেয়নি সে। এটাও মূলত তার রাগ। ধূর্ত লোকটি নিজেকে আড়ালে রেখে বাংলাদেশেও এসেছিল। হাত মিলিয়েছিল সায়নের চরম শত্রু আবু সিদ্দিকের কাছে। আর সিদ্দিকের মাধ্যমে ইয়াসিরকে টোপ হিসেবে ব্যবহারও করেছে। কিন্তু সিদ্দিক আর ইগর হয়তো জানেই না ইয়াসিরও আরেক চিজ। তাদের থেকে লক্ষ কোটি টাকা হাতাতে দূষণকে নিয়ে আরেকটা করা দান সাজিয়েছে। যে দানে ইয়াসির হয়তো ভেবেছে একাই বাজিমাত করবে, কিন্তু ও হয়তো ভুলে গেছে ভাবেরও ভাব থাকে। কিছুক্ষণ চুপ থেকে ইয়াসির উঠে দাঁড়ালো। পা থেকে এখনো রক্ত ঝরছে। তা দেখে রুমাল বের করলো। তারপর পা বাঁধতে বাঁধতে হাসতে হাসতেই বলল, ইয়াসিনের নজর পড়েছে অথচ সে জিনিস পায়নি। এমনটা কখনো হয়নি। তবে তোর ফুল কবে তুলবো জানি না, তবে ওয়াদা করছি তুলবই। কথা বলতে না বলতে ক্ষিপ্ত গতিতে একটা ঘুষি এসে পড়ল তার নাক বরাবর। শুধু থামলো না, পরপর দুটো দানবীয় ঘুষি মারতে ইয়াসিরও পাল্টা আক্রমণ করতে উদ্যত হলো। সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হলো সায়ন। ছোট ভাইকে মারতে দেখে চেঁচিয়ে উঠল, এই হারামজাদা, ছাড় আমার ভাইকে, ছাড়। আমার ভাইয়ের গায়ে একটা টোকা পড়লে তোর নতুন করে খাজনা করবো শালা। ইয়াসির শুনলে তবে থামলো না। সেও একটা ঘুষি মেরে দিয়ে বলে, সরি ব্রো, দুম করে মেরে দিয়েছি। আর একটু আগে বলবেন না? আর আপনার ভাইটা যা দুষ্টু, একটা কথাও শোনে না। তাছাড়া আপনাদের ফুল ভাগাভাগি, আমাদের ফুল ভাগাভাগি হচ্ছে, আপনি এর মধ্যে আসবেন না। হ্যাঁ রে শুদ্ধ, মাসির ছেলে মামাতো ভাই কি কয় এইসব? এই চ্যাংরা কি চিনোস আমারে? একেবারে খালাইয়া লোমো। আমি ছেলে হয়ে ছেলে খেতে পারি না, রুচিতে বাদে। কথাটা শুনে শুদ্ধ ও সায়ন দুই ভাই একে অপরের দিকে তাকালো। সায়ন এগিয়ে গিয়ে ইয়াসিরের শার্টের কলা ঠিকঠাক করে বলল, ওভার স্মার্ট সেজো না ব্রো। খাওয়া খাওয়ির ব্যাপারে আমি কিন্তু কম চাই না। যাও এবার রাস্তা মাপো, নয়তো এমন চোতন দেব মুখ কুচকে আউশ করার সময় পাবে না। এ কথা বলতে না বলতে সেখানে কালো পোশাকধারী অনেকগুলো ছেলে এসে হাজির হলো। এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে। বুঝতে বাকি রইল না তারা ইয়াসিরের লোক। তবে তাদের দেখে শুদ্ধ ও সায়ন ভয় পাওয়া তো দূর, খপালো কুচকালো না। ছেলেগুলো শুদ্ধ ও সায়নের দিকে এগোতে পরপর একই সাথে 5টা অদৃশ্য গুলি এসে বিঁধল ফাঁকা মাটিতে। ভয় পিছিয়ে গেল তারা। বুঝলো কেউ আড়ালে আছে। তবে ইয়াসির ইশারায় ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল, শ্বশুরবাড়ির লোকেদের অসম্মান করতে নেই, বউ গোস্তা করে।
পিস্তল নামা। শীতলকে বউ বলায় রাগে শুদ্ধের মাথা চিটচিট করে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, সময় ভিক্ষা দিলাম, কলিজার হেফাজত কর, নয়তো তোর কলিজা এখনো ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেব এবার। আই সোয়ার, জাস্ট ইঞ্চি ইঞ্চি। এরপরই সেখানে গোলাগুলি শুরু হয়। কে মারলো, কে মরলো, আর কে বাঁচলো দেখার সময় নেই তাদের। ইয়াসিরকে আহত করে ফিরে আসে দুই ভাই। এরপর 12তলা বিল্ডিংয়ের ছাদে বসে কিছু ব্যাপারে আলোচনাও করে। কথার মাঝখানে সায়ন হঠাৎ থেমে যায়। তারপর থেমে থেমে বলে, আমার মনে হয় শীতলের হাতে পিস্তল তুলে দেওয়ার সময় এসে গিয়েছে। সায়নের কথা শুনে ছাদের রেলিংয়ের উপর দুপা ঝুলিয়ে বসে শুদ্ধ। এখান থেকে পড়লেই কেল্লা ফতে। আমাবস্যার রাত হলেও বাতাস বইছে, বাতাসে উঠছে মাথার চুল। ভাইয়ের দেখা দেখি বসলো সায়নও, দুজনের হাতে বিয়ারের বোতল। মুখ থমথমে। কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধই জবাব দিল, তোর বোন বড্ড নাজুক, পিস্তলের ভার সহ দূর, পিস্তল দেখলেই জ্ঞান হারাবে। ইয়াসির শালা যেভাবে পিছনে লেগেছে, ওর এবার পাকাপোক্ত সেফটি প্রয়োজন। আমরা যতই ওর নজর রাখি, নিজের সেফটি নিজের কাছে। দেখছিস না, এত কড়াকড়ি নজরদারির পরেও পুনরায় আক্রমণ করে বসলো বাস্টারটা। ভাবতে পারছিস অ্যাসিডের ছিটে ফোটা শীতলের মুখে পড়লে কি হতো? ইয়ার হতো, ওই ব্লাডে বিচটা শরীরে 313 রকমের জীবাণু পুশ করে বসে বসে মজা দেখতাম। ভাইয়ের কথা শুনে সায়ন নীরবে মাথা দুলিয়ে মুচকি হাসে। আজকে হাসপাতালে রুবাব না থাকলে শাম্মু, সৃজন, সিরাতের সাথে শীতলকেও হাসপাতালে অ্যাডমিট করতে হতো। কারণ হাসপাতালেও ছদ্মবেশে কে একজন এসে শীতলের মুখে অ্যাসিড ছুটতে চেয়েছিল। যে ব্যক্তি ছুটতে চেয়েছিল সে ধরাও খেয়েছে। আজম এতক্ষণ বোধ হয় যত্নাত্মীয় করছে। তার হিসাব আগামীকাল করা হবে। সায়ন আপাতত হাসি থামলে গম্ভীর কণ্ঠে বলে, কেউ নাকি আমার বোনকে ভালোবাসে না, বাসবেও না। তবে এত দরদ আসে কোথা থেকে? বাসি না তো, আর বাসলেই বা কি? তোমার বোন ভালোবাসা বোঝে? ভালোবাসা পিষে গুলে খাওয়ালেও বুঝবে না কিছু। পাগলিরা তোকে চোখে হারায়, কিন্তু নিজের অনুভূতি বুঝতে পারে না। কথা বল ওর সাথে, আর ভাব কি করবি। কিসের কথা বলছো? সেফটি ব্যাপারে? হুম। পৃথিবী এত সুন্দর কেন জানো? কারণ পৃথিবীতে অতি চালাকের সাথে সাথে বোকাদেরও বসবাস। বোকারা আছে বলেই ভালোবাসার অস্তিত্ব এখনো টিকে আছে। খেয়াল করে দেখবে, চালাকরা কিছু ভালোবাসার মাঝেও ফায়দা খোঁজে, আর বোকারা কষ্ট পাবে যেন নিঃস্বার্থভাবে ভালোবাসে। কি পরিস্থিতি? স্বর্ণ ইন্টেলিজেন্ট, আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা আমিও জানি আর তুমিও জানো। মূলত এই কারণেই ওর হাতে পিস্তল তুলে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু শীতল বোকা, আবেগী, মাথা মোটা, ধীরে সুস্থে হাজারবার ভেবে ভুল সিদ্ধান্ত নেওয়া ওর বদ অভ্যাস। মাঝে মাঝে ওর দুষ্ট বুদ্ধিতে ওই ধরা খায়, দেখো না? তাকে যদি পিস্তল দিয়ে সেটা লুকিয়ে রাখতে বলো, দেখবে কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়বে। তাই ওকে নিয়ে এসব চিন্তা করা যাবে না। ও যেমন আছে তেমনই থাকুক, বরং এসব জানলে ভয় পাবে। সেই ভয়ই কেড়ে নেবে তার ডানা ঝাপটে মুক্ত মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর সুখ। এর চেয়ে সে তার মতোই থাকুক। আমি আছি তো, ভরসা রাখো আমার উপর। কথা দিচ্ছি, আমি জীবিত থাকতে তোমার বোনের উপর ফুলের টোকাও পড়তে দেব না। শুদ্ধের কথাগুলো সায়নও গভীরভাবে ভাবল। শুদ্ধ কথাগুলো ভুল বলেনি। অতঃপর দুই ভাই আরো কিছু ব্যাপারে আলোচনা করলো। আধা ঘন্টা পর সেখানে আরো কয়েকজন হাজির হলো। তাদের নিয়ে একটা মিটিংও হলো। টানা 1.5 ঘন্টা সেই মিটিং শেষ করে সায়ন গেল বাড়ির দিকে, আর শুদ্ধ হাসপাতালে। সময় যেন বহমান স্রোত। সে আপন মনে বইতে থাকে, নিজস্ব গতি দেয়। আমাদের জীবনের সুখ কিংবা দুঃখ কোনটাই স্থির নয়। সুখের পরেই যেমন দুঃখের আগমন, তেমনি দুঃখের পরপরই সুখ এসে ভুলিয়ে দেয় কিছু কষ্ট, কিছু ব্যথা। এদিকে দেখতে দেখতে কেটে গেছে প্রায় দুটো সপ্তাহ। শাম্মু, সৃজন, সিরাত আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি এসেছে। চিকিৎসা এখনো চলমান তাদের। আরো সপ্তাহখানিক ওদের হাসপাতালে থাকার কথা থাকলেও বাচ্চা দুটো বাড়ি আসার জন্য কেঁদে কেটে হয়রান। ঘুরে ফিরে একই কথা, হাসপাতালে ভালো লাগে না। শুদ্ধ, সায়ন, রুবাব, শখ, স্বর্ণ, শীতল যে যেমন ভাবে পারে তাদের সময় দেয়, হাসাতে চায়। কিন্তু ওরা একসাথে কান্না জোরে আবদার ধরে, বাড়ি চলো বাড়ি চলো। এই যাকে ভালো লাগে না। পরে দুজন নার্সকে তাদের দেখভালের জন্য আনাও হয়েছে। রিপোর্টে এসেছে সিরাতের মেরুদণ্ডের হাড় না ভাঙলেও ফাটল ধরেছে। বড্ড ভুগতে হবে ওনাকে। সেজন্য সোজা হয়ে দাঁড়াতেও পারে না, প্রচণ্ড ব্যথা করে। ডাক্তারও জানিয়েছেন শারীরিক ক্ষত সারলেও এই সমস্যা দীর্ঘদিন থাকবে। সব মিলিয়ে কটা দিন চৌধুরী নিবাস যেন নেতিয়ে পড়েছিল। সুখ হারিয়ে গিয়েছিল যেন বাড়িটা থেকে।
আজ গোটা 14 দিনের মাথায় বাড়িটি আবারও গমগম করছে। কথার হাট বসেছে, হাসি খুনসুটিতে বাড়ি মেতে উঠেছে। বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছে সকলের আনন্দ মেলা। সব সদস্য উপস্থিত, কোন একটা কারণে হাসছে সবাই। শারাফাত চৌধুরী তাকিয়ে তাকিয়ে দেখছে সবার হাসি মুখ। এতগুলো দিন যেন শ্বাস নিতেও কষ্ট হতো ওনার। হবে নাই বা কেন, এ বাড়ির বাচ্চাগুলোই তো বাড়ির প্রাণ। তারা কি অসুস্থ থাকলে ভালো থাকা যায় নাকি? আজকে 15 রমজান, অথচ এতগুলো দিনে সবাই মিলে একসাথে ইফতার করতে পারেনি। তাই আজ বাড়িতে চলছে ইফতারের পার্টি। সব কাজ হাতে হাতে করছে সবাই। সিরাত হুইল চেয়ারে বসে আছে। রোজ প্রতি বেলায় অনেকগুলো মেডিসিন নিতে হয়, যার ফলে রোজা রাখতে পারেন না। এ নিয়ে আফসোসের শেষ নেই ওনার। সীতারা সিমিন দুই যা কত কিছু বলে বুঝায়, মানসিক সাপোর্ট দেয়। জায়দের সাপোর্ট পেয়ে ওনার বাপের বাড়িতেও যাননি উনি, কারণ উনি খুব ভালো করেই জানেন এখানে ওনার বিন্দু পরিমাণ অযত্ন হবে না, বরং এই বাড়ি ছেড়ে গেলে আরো অসুস্থ হয়ে যাবে। বিয়ের আগে ভাবতেন বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই, কিন্তু এখন ভাবেন নিজের সংসার ছাড়া শান্তি বুঝি আর কোথাও মিলবে না। এখানেই শান্তি, এখানেই সব স্বস্তি। শুধু কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। সে এসে দেখে তার রুমের দরজা হাট করে খোলা। ভেতরে কে গেছে বুঝতে বাকি নেই তার। পুরনো সে পার্স আবার দাওয়াতে। শীতলের অত্যাচার আবার বেড়ে গেছে। কদিন পার্সে কাজ না করায় কাদো কাদো মুখে দরজা থেকে ঘুরে যেত। এখন পার্সে কাজ করছে দেখে এখন সোজা রুমে ঢুকে পড়ে। দুদিন ইগনোর করেছিল দেখে এতিমের মতো মুখ করে তাকাতো। এটা ওটার ছুতোয় কথা বলতে আসতো। 4 দিন আগে রাতে বাসায় ফিরতেই দেখে তারই রুমের দরজা কাছে বসে আছে সে। সরতে বলতে কান ধরে কেঁদে কেঁদে বলেছিল সরি। সে জবাব না দিলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা স্বরে বলেছিল, সরি বলছি তো নাকি, আর কতবার বলবো? কেউ আমার উপর রেগে থাকলে আমার খুব কষ্ট হয়। এভাবে সরি বললে কি আর রাগ করে থাকা যায়, নাকি রাগের অভিনয় চালিয়ে যাওয়া যায়? অগত্যা থমথমে মুখে বলেছিল সে মাফ করে দিয়েছে, তবে এই শেষবার। অথচ মাফ পাওয়ার খুশিতে সে পূর্বের আবারও বাদরামো শুরু করেছে। যখন তখন রুমে আসা, রুমের জিনিসপত্র ঘাটাঘাটি করা, কিছু বললে মুখ ভেঙানো, খেতে বসে তার ভাগের খাবারে ভাগ বসানো, কফি এনে দিতে বললে আড়ালে গিয়ে এটো করে দাও। এভাবেই দিন কাটছে। এখন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে, কারণ কিছুক্ষণ আগেও দেখেছে শখের ফোন নিয়ে অনলাইনে ঈদের ড্রেস দেখছে। হয়তো গতবারের মতো কোনো ড্রেস দেখিয়ে দাঁত বের করে বলবে, শুদ্ধ ভাই, এই ড্রেসটা কিনে দেন না, এটা কিনে দিলে ঠিক পুতুলের মতো একটা বউ পাবেন। দাম কত? 9320 টাকা। একটা ড্রেসের দাম 9,000 টাকা? টাকা কি গাছের শুকনো পাতা যে চাইলেই পাওয়া যায়? দেন না শুদ্ধ ভাই। বলছি তো টাকা নেই। ওই যে ওই লকারের সেকেন্ড ড্রয়ারে অনেকগুলো নতুন টাকার বান্ডিল আছে, ওখান থেকে নিন। তুই আবার আমার লকার খুলেছিস? আমি লকার খুলিনি, রুমে এসে দেখি খোলা। উকি মেরে দেখি অনেক টাকা, নতুন করকরা টাকা দেখি। টাকা না হাতালে কি পাপ হয়? তাই 5টা হাজারের নোট মেরে দিয়েছি। 5,000 নিয়ে আবার ড্রেস কেনার আবদার করছিস? তুলে অছর মারার আগে চোখের সামনে থেকে যা, যা বলছি। কথাটা শুনে এই মুহূর্তে মন খারাপ করে চলে গেলেও পরের ড্রেসটা নিয়ে ছেড়েছে। আর রুমে যতই টাকা পড়ে থাক সে কখনো হাত দেয় না, বরং সেটা তুলে ঠিকঠাক জায়গায় রাখে। এবং সেও বুঝে তাকে রাগাতে ভাজিটাই সব বলে। পূর্ণ কথা ছেদ ঘটিয়ে শুধু রুমে ঢুকে দেখে শীতল 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে। একটা বালিশ ওর বুকের উপর, ঠোঁটে মিটিমিটি হাসি। তাকে দেখা মাত্রই লাফ মেরে উঠে হড়বড় করে বলে, শুদ্ধ ভাই, দারুণ একটা খবর আছে। শুদ্ধর কথায় কোনো জবাব না দিয়ে ওয়াচ খুলে ওয়ালেটটা বের করে রাখে। সে জানে কিছু না বললেও দারুণ খবরটা শীতল তাকেই বলবে। তখনও শীতলের চোখে মুখে আনন্দ ছড়ে পড়ছে, কিছু একটা নিয়ে খুব বেশি খুশি বোধ হয়। তখন সত্যি সত্যি শীতল বলল, আবার গাছে উঠেছিলি? কই না তো। তাহলে কিভাবে বুঝলি যে বাসায় দুটো ছানা ফুটেছে? মাটিতে দাঁড়িয়েই দেখলাম। তোর বাপ কোন কোম্পানির ভিটামিন খাওয়াচ্ছে তোকে যে মাটিতে দাঁড়িয়ে উঁচু গাছের মগ ডালে সবকিছু দেখতে পাচ্ছিস? কথাটা শুনেই শীতল মুখ ভোতা করে চলে গেল। তাকে যেতে দেখে শুধু ফ্রেশ হতে ওয়াশরুমে যাওয়ার আগে শীতল পুনরায় হাজির। ওর নায় আঙুল পেঁচাতে পেঁচাতে বলল, কিয়ারা ফোন করেছিল, ওর বাবা নাকি কোথা থেকে সাদা পেঁচার ছানা এনেছে, কি নাম রাখবে তাই জিজ্ঞেস করছিল। পেঁচাটা ছেলে নাকি মেয়ে? ছেলে। তাহলে তোর বাপের নামটা বলে দিতি। বলেছি। তোর বাপের নাম বলেছিস?
না, পেঁচাটা দেখা মাত্রই কেন জানি আপনার কথা মনে পড়েছিল, তাই কিয়ারাকে বলেছি নাম রাখতে সোয়াইপ শুদ্ধ। কথাটা বলেই শীতল নিজেই খিলখিল করে হেসে এক ছুটে দৌড়ে পালালো। চোখের পলকেই শুদ্ধের নাগালের বাইরে সে, নয়তো চালাকাঠের দর্শন পেতে হতো খুব ভালো করেই জানে সে। ওর কথা এবং দৌড়ে পালানো দেখে শুধু ভ্রু কুচকায়। তারপর বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। তখন বিকেল 5টা। এক ধরনের নরম ও কোমল আলোয় সেজেছে পশ্চিম আকাশ। ক্লান্ত হয়ে ম্লান হয়ে এসেছে দিনের আলো। সূর্য নেমেছে পাটে, পাখিরা ফিরছে আপন গৃহে। পাড়ার মোড়ে মোড়ে বসেছে ছোট্ট বড় ইফতারের দোকান। ক্রেতাদের ভিড়ে জমজমাট দোকানপাট। কোথাও কোথাও কোরআন তেলাওয়াত, গজল, ওয়াজ বাজছে। কোথাও বা হরদমে চলছে ইফতার পার্টির আয়োজন। এসবকে পেছনে ফেলে ব্যস্ত পায়ে ছুটছে একদল ব্যস্ত পথচারী। এদিকে চৌধুরী বাড়ির রান্নাঘরে তাড়াহুড়ো লেগে গেছে গৃহিণীদের। দ্রুত হাতে কাজ সারছেন ওনারা। হাতের রান্না শেষে এখন ইফতার সাজাতে লেগে পড়েছে 2 চা। দুপুর থেকে একটানা সিতারা সিমিন এক হাতে সামাল দিচ্ছেন সব কাজ। সিরাত বসে আছে রান্নাঘর থেকে একটু দূরে, মুখটা বড্ড বেজার। ঝটপট কাজ করা মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, অথচ অসুস্থতা ওনাকে বসে থাকতে বাধ্য করেছে। খুব খারাপ লাগা কাজ করছে যাদের ঘামার্ত মুখ দেখে। তবু উনি বলেছেন বসে বসে কিছু কাজ ওনাকে দিতে। কথাটা শোনা মাত্র সিতারা খ্যাক করে বলেছে। বড় চায়ের কথা শুনে ফিক করে হেসে ফেলে সিরাত, হাসে সিমিনও। সিতারা ভ্রুকুচকে যাদের দেখে বেগুনি ভাজতে আরম্ভ করে। সিমিন দুপুরের দিকে ফালুদার জন্য সাগুদানা রান্না করে ফ্রিজে রেখেছিলেন। এখন তা বের করে ফলমূল কেটে গুছিয়ে রাখলেন। নানা রকম জিনিস দিয়ে চমৎকার করে ডেকোরেশন করে শীতল। সে আবার এসব কাজ ভালোই পারে, কিন্তু এ নিয়ে 3বার মেয়েটাকে ডাকার পরেও সারা শব্দ নেই। তিনি বিরক্ত হয়ে আরেকবার হাঁক ছেড়ে ছাড়লেন। শীতল, এই শীতল, এইবার গেলে মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। ছোট জায়ের ডাকাডাকি শুনে সিরাজ জবাব দিলেন। মেয়েটা রোজা আছে, থাক না, একটু রেস্ট করুক। এত বড় ঢিঙ্গি মেয়ে, ফলগুলো তো কাটতে পারে, সব কথা বলে দিতে হবে? একটা কথা যদি শোনে। কথাটা শুনে সীতারা আঁচলে মুখটা মুছে শরবতে চিনি গোলাতে গোলাতে বললেন। মেয়েটার শরীরটা বোধহয় ভালো না, পাখির দানা খেয়ে রোজা আছে, সেদিন রক্ত দিল। থাক, ওকে এই গরমের মধ্যে আর ডাকিস না ছোট। 2 জায়ের কথা শুনে সিমিনের রাগে গজরাতে গজরাতে একটু থালা বাসন ধুতে ধুতে বলে। তোমাদের আদরে আদরে ও আরো বাদর হচ্ছে। ওর বয়সী সাদিকাকে দেখো কি সুন্দর সংসার করে খাচ্ছে, অথচ এর গড়িমসি করতে করতে বছর যায়। ভালো কথা বললেও যদি শুনতো। শুনবি না তো শুনিস না। শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির খোঁচা খেতে খেতে নাকের জল চোখের জল এক হবে, তখন আমার কথা মনে পড়বে। তখন রুবাব এসে জবাব দিল। যে বাড়িতে আমার বোনকে কাজ করতে হবে সে বাড়িতে বিয়েই দেব না। আমাদের রাজকুমারীকে যে যত্নে রাখতে পারবে আমরা তার হাতে আমাদের বোনকে তুলে দেব। কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আয় বাবা। শ্বশুরবাড়ি গেলে রাজকুমারী যতই আদরের হোক, সেই আদর আর শ্বশুরবাড়িতে থাকে না। এজন্য বলছি, বোনের ভালো চাইলে কাজ শেখা। শীতলকে শিখিয়ে পড়িয়ে নাও বড় মামি। ও ছোট মানুষ, ওকে আর কি কাজ শেখাবো? বড় হোক, একদিন সবই শিখে যাবে। তখনই দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নামে শীতল। দুপুরে গোসল সেরে একটুখানি শুয়েছিল, কখন চোখ লেগে গেছে খেয়ালই করেন। মায়ের ডাক শুনেছিল, তবে তখন আরামের ঘুম হারাম করে উঠে আসতে ইচ্ছে করছিল না। আরামে আরামে ঘুমিয়ে বিকেলও কাবার করে ফেলেছে। মেয়েটাকে এভাবে ধর্মড়িয়ে করে দৌড়াতে নামতে দেখে সিমিন মুখ ফিরিয়ে নেয়। এমন ভাব করলেন যেন খুব রেগে আছেন। তখন শীতল ওড়নায় আঙুল পেঁচাতে পেঁচাতে আমতা আমতা করে বলল। ডেকেছিলে আম্মু? হুম। কেন? আমরা এখানে শুয়ে আছি, তুইও এসে শুতি, তাই। সিমিনের কথা শুনে শীতল ভেবাচাকা খেয়ে গেল। বুঝলো মাকে রাগিয়ে দিয়েছে, তাই মায়ের রাগ ভাঙাতে এগিয়ে আসতে দেখতে পেল কাটা ফলমূল এবং তারই পাশে ফালুদার কাপ। বুঝলো এ কাজ তাকেই করতে হবে, তাই সে কথা না বাড়িয়ে প্রতিটি সদস্যর জন্য ফালুদা রেডি করার কাজে লেগে পড়ে। রান্নাঘরে স্পেস কম, মায়েরা অন্য কাজকর্ম করছে দেখে সব সামগ্রী নিয়ে রান্নাঘরের সামনেই বসলো। তারপর সে বাদাম কুচি, টুটি ফ্রুটি, চকলেট স্প্রিঙ্কলস, রোজ সিরাপ, স্ট্রবেরি সিরাপ, ম্যাঙ্গো বা ভ্যানিলা আইসক্রিম
হুইপড ক্রিম, কালারফুল ফলের কুচি, চকলেট সস, ক্যারামেল সস দিয়ে মন মতো করে সাজালো। রুবাব শীতলের বা পাশে বসে চুপ করে দেখছিল। সে বুঝে পায় না সাজানো গোছানোর ব্যাপারে মেয়েরা এত এক্সপার্ট কেন। এই যে ফালুদার কাপ এত সুন্দর করে সাজালো শীতল, কত যে কি দিল সেগুলোর নাম বলতে পারবে কি না শিওর জানা নেই। তবে তাছাড়া যাবে তো ওই পেটে, তাহলে এত কাহিনী করার কি আছে। সবগুলো একসাথে বড় একটা বলে নিয়ে ঝালমুড়ির মতো সব আইটেম একসাথে দিয়ে নাড়া দিয়ে ঘপাক ঘপ গিলে নিলেই হয়। অযথা টাইম ওয়েস্ট করার দরকার আছে? মানে মেয়েরাও পারে বটে। শীতল সেগুলো সাজিয়ে ফ্রিজে তুলে হাত ধুয়ে বের হতেই সীতারা বললেন, ও মা, ফোনটা শুদ্ধকে একটু দিয়াই না, আচ্ছা। বাগানের দিকে গেছে দেখ। হুম। আর শোন, আসার সময় কয়েকটা লেবু তুলে আনিস। আচ্ছা। কথাটা বলেই রান্নাঘর পেরিয়ে বাইরে এসে পিলারের পাশে দাঁড়িয়ে গেল। সুধীর ফোনের লক খুলতে চেষ্টা করলো, কিন্তু হলো না। তাই বিড়বিড় করে বকতে বকতে বাগানে গেল। বাগানে কেউ নেই, তাই গেল বাড়ির পেছন দিকের পুকুর পাড়ে। সরি, তাদের পুকুর পাড়টা শান বাঁধানো, অনেক জাতের মাছ ছাড়া বিধায় কেউ গোসল করে না। বাড়ির লোক এসে মাছ মেরে দিয়ে যায়। এদিকটায় নির্জন, তাই খুব একটা আশা হয় না। তবে শুদ্ধকে মাঝে মাঝে দেখা যায়। সে এখানে এসে দাঁড়িয়ে থাকে প্রায় সময়। এই যেমন এখনো দু পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাতাসে উঠছে তার কপালের উপর পড়ে থাকা অবাধ্য চুল। পরনে সাদা টি শার্ট, ট্রাউজার। সে পেছন থেকে চুপি চুপি এসে ভাও করার আগেই শুদ্ধ বলল, এখানে কি? ফোন দিতে এসেছি। শুদ্ধ হাত বাড়ালো। শীতল ফোন এগিয়ে দিয়ে শুদ্ধের পাশাপাশি দাঁড়ালো। সে শুদ্ধের বুক বরাবর। হঠাৎ দমকা বাতাসে শীতলের চুল এলোমেলো হয়ে গেল। উড়ন্ত চুলের ঝাপটা লাগলো শুদ্ধের চোখে মুখে। ব্যাপারটা খেয়াল করে ধমক খাওয়ার আগেই শীতল চুল গুছিয়ে হাত খোপা করে নিল। শাওন চৌধুরীর রাজহাঁসের মাংস ভীষণ পছন্দ। উনি মাঝে মধ্যে রাজহাঁস কিনে আনেন। কিছুদিন আগে খাবেন বলে এনেছিলেন, কিন্তু সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের জন্য খাওয়া হয়ে ওঠেনি। ফলস্বরূপ রাজহাঁস দুটো দিনের বেশিরভাগ সময় পুকুরে ভেসে বেড়ায়। সন্ধ্যার পর দারোয়ান কাকা ওদের গ্যারেজে রাখে। শীতলের হঠাৎ নজর গেল ভেসে বেড়ানো হাঁস দুটোর দিকে। সে বলল, পুকুরে ভেসে বেড়ানো হাঁসগুলো কত সুখী, তাই না শুদ্ধ ভাই? ইস, আমিও যদি হাঁস হতাম। আফসোসের সুরে বলা শীতলের কথা শুনে পুকুরে তাকালো শুদ্ধ। হাঁস দুটোকে আপন মনে ঘুরে বেড়াতে দেখে সত্যিই মনে হচ্ছে তারা ভীষণ সুখী। তারা পুকুরে ভাসতে ভাসতেই ছোট ছোট মাছ পোকা ধরে খাচ্ছে, কখনো নিজস্ব ডাকছে, পাশাপাশি ভাসছে। টলটলে স্বচ্ছ জলে ধবধবে হাঁস দুটোকে দেখতে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। হঠাৎ পুরুষ হাঁসটি নারী হাঁসটিকে চেপে ধরে সঙ্গমে লিপ্ত হলো। যা ঘটল সেটা ছিল অনাকাঙ্ক্ষিত। এই দৃশ্য দেখে মুহূর্তেই ঠোঁটে হাসি এঁটে দাঁড়িয়ে থাকতে দেখা গেল শীতলকে। শীতলের হাসি মিলিয়ে গেল। বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফর্সা আদুরে গাল দুটো রাঙা হয়ে ওঠে। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো। নারী হাঁসটি পালাতে গিয়ে পারল না, হাটকা পড়লো পুরুষ হাঁসটির নিচে। শুধু পাশে থাকায় সে আর তাকিয়ে থাকতে পারল না। দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। কেন যেন হাত পা ভীষণ কাঁপছে। অসীম লজ্জায় চোখ তুলে তাকাতেও পারল না পাশের মানুষটার দিকে। ক্ষত শখ করেই না হাঁস হতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। একরাশ লজ্জায় এক ছুটে পালিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, না না, আমি হাঁস হতে চাই না, ছি ছি। কথাটা বলতে বলতে পালিয়ে গেল ঠিকই, তবে ভুলেও আর পিছু ফিরে তাকালো না। কিন্তু একবার তাকালে হয়তো দেখতে পেত তার বিশুদ্ধ পুরুষ নিজের ঠোঁট কামড়ে ধরে হাসছে। হাসছে তার চোখ জোড়াও। কি চমৎকার সে হাসি! সে হাসি নিদারুণভাবে স্বচ্ছ জলে ফুটে উঠেছে। শীতল চলে গেলে বুঝতে পেরে সে হাসতে হাসতেই বলল, কেবল তো শুরু লাজুকতা, এখনই লজ্জায় ডুবলে চলবে? সর্বনাশের ছিপাগলে যাওয়ার কথাও তো স্মরণে রাখতে হবে। কথাটা বলেই সে মিটিমিটি হাসতে হাসতে পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। আর শীতল দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকলো। মেয়েকে দৌড়ে আসতে দেখে সিমিন কটমট করে তাকিয়ে রইল। সব সময় ফিঙ্গে ডানার মতো এ মেয়ে ছুটে বেড়ায়। স্থিরতা বলতে কিছু যদি থাকে এর মধ্যে, এ নিয়েও সাবধান করেছেন। সাবধান করলেই বা কি, এ মেয়ে শুধরাবে না। তবে ভেবেও নিলেন অকারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি মুখ থুবড়ে পড়ে তাহলে তখনই আরেক ঘা বসাবেন। শীতল লাজুক মুখে হাসতে হাসতে এসে দাঁড়াতেই
মায়ের সামনে থমকে দাঁড়িয়ে গেল। হাসি লুকানোর বৃথা চেষ্টা করে মুখ ভোঁতা করে মনে মনে ভাবল, কাজ করি না বলে আম্মু রেগে আছে। সমস্যা নেই, এখন কাজ করে সব তামা তামা করে ফেলবো, পরে কাজ করার উছিলায় নতুন জামার বায়না করব। কথাটা ভেবে চমৎকার করে হাসলো। তারপর ছোলা বাটি হাতে তুলে নিয়ে ডাইনিং টেবিলে রাখতে গেল। কিন্তু বিধি বাম পাপোসে পা আটকে ছোলার বাটি নিয়ে নিজে উপর হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কাচের বাটি ভেঙে ছোলা ছিটিয়ে গেল। শীতল মায়ের মার খাওয়ার ভয় তাড়াহুড়ো করে ওঠার আগে সিমেন দ্রুত এগিয়ে গেলেন। একটা কাজও করে না, কালে ভাদ্রে যা করে তাতে অঘটন ঘটিয়ে বসে। ইফতারের সময় হয়ে গেল আর এখন এই অঘটনই ঘটাতে হলো। উনি রাগে ধুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল মায়ের দিকে। পর মুহূর্তে আরেকটা মারতে গিয়ে সেটা মেয়েটার ঠোঁটে লেগে ঠোঁট দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে গেল। এদিকে সীতারা দ্রুত সিমিনকে আটকাতে গেলে খেয়াল করলো শীতল কেমন করছে। কিলটা এমনভাবে পিঠের উপর পড়েছে ঠিকঠাক নিঃশ্বাস নিতেও পারছে না। রুবাব আর সীতারা ব্যাপারটা খেয়াল করে দ্রুত বুকে আগলে নিলেন, মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন। এদিকে ইফতারের সময় হয়ে যাওয়ায় শারাফাত আর সাফওয়ান চৌধুরীও নিচে এসে বসেছেন কেবল। শায়ানও পার্টি অফিস থেকে ফিরে কেবল দরজা দিয়ে ঢুকেছে। সবাইকে রান্নাঘরের সামনে হুলস্থুল করতে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে গেল। নিচে বসে থাকা শীতল ভাঙা কাচের বাটি আর ছড়ানো ছিটানো ছোলা দেখে বুঝে নিল আসল ঘটনা। শীতলের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। শুদ্ধকে বাগানের দিকটায় ফোনে কথা বলতে দেখে এলো। সে যদি দেখে তাহলে নির্ঘাত তুলকালাম বাঁধাবে। মনে মনে কথাটা ভেবে সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে শীতলের ঠোঁট চেপে ধরে। শীতল তখনও পিঠ বাঁকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তখন সায়ন তার ঠোঁটে রক্ত মুছতে মুছতে হাদুরি স্বরে বলে, দেখে শুনে হাঁটবি না? ইস, কতখানি কেটে গিয়েছে। কথা বলেই ফের শিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, এভাবে কেউ মারে? দেখো তো ঠোঁটটা কেটে কি অবস্থা হলো। বকবা মারবা ঠিক আছে, মারেরও তো সিস্টেম থাকা লাগে। এদিকে সিমিনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। মারটা এভাবে লাগবে উনিও বুঝতে পারেননি। শীতল তখন রক্তমাখা ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকায়। তার চোখের দিয়ে ঝরছে অঝোর অশ্রুধারা। অভিমানে চোখ জোড়া, অভিমানে টইটুম্বুর। এদিকে চেঁচামেচি শুনে শারাফাত ও সাফওয়ান চৌধুরীও ছুটে এলেন। সিমিন মেরেছে শুনে শারাফাত চৌধুরী থমথমে মুখে শীতলকে উঠিয়ে ড্রয়িং রুমে সোফায় বসালেন। যত্ন করে রক্ত মুছে দিলেন। ভাসুরকে দেখে সিমিন মাথায় আঁচল টেনে মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়েছে। সীতারা এবার বকতে লাগলেন সিমিনকে। সিরা তো তাই। রুবাব সবার বকাবকি শুনে দীর্ঘশ্বাস ছেড়ে দেখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। সে ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে শীতলের দিকে। সীতারার বকাবকি শুনে বুঝলো মেরেছে সিমিন, তাও আবার ছোলা ফেলে দেওয়ার জন্য। সে দাঁড়ালো না, বাইকের চাবিটা পকেটে পুরে তখনই বেরিয়ে গেল। এদিকে ব্যস্ত থাকায় কেউ সেদিকে খেয়ালও করলো না। ভাই বোনরা হাতে হাতে ইফতার টেবিলে সাজিয়ে ফেলল। শখ শীতলের ঠোঁটে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলে সে বাবাকে কল দেয়। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ করে। সাদাত চৌধুরী থমথমে মুখে বললেন, আমি এবার ছুটিতে গিয়েই তোমাকে আমার কাছে নিয়ে চলে আসব। আর থাকতে হবে না ওখানে। আমার মেয়েকে শুধু ধরে ধরে মারবে আর বসে বসে দেখব, তা হবে না। তাই যাব, থাকবো না আমি। কত কষ্ট করে সারাদিন রোজা ছিলাম, অথচ শেষ মুহূর্তে এসে মেরে রক্তারক্তি করে রোজাটাকে দুর্বল করে দিল। থাক, কাঁদে না মা। ইফতার করে ওষুধ খেয়ে নিলেই ব্যথা সেরে যাবে। সিমিনও অজু করতে যেতে যেতে শুনলো বাবা ওই মেয়ের কথা। তবে চোখ তুলে তাকালেন না সেদিকে। তাকালে চোখের পানি লুকানো মুশকিল হয়ে যেত যে। তারপর সকলে একে একে ইফতার করতে বসে খেয়াল করলো শুদ্ধ নেই। কল দিলেও ধরলো না। হঠাৎ না বলে কোথায় গেল? তাকে নিয়ে সবার মাঝে একটু চিন্তাও কাজ করছিল। তখন শুদ্ধ ফিরল। হাতে ইয়া বড় ব্যাগটা রেখে ওর মাকে হাতে ধরিয়ে দিল। ভারী বড়সড় ব্যাগটা ধরে সীতারা বললেন, এতে কি আছে বাপ? এত ভারী কেন ব্যাগটা? শুদ্ধ সে কথা জবাব দিল না। সরকার স্বর্ণকে উদ্দেশ্য করে ভারী গলায় বলল, বাহারি রকমের যত যা ইফতার আছে সব সরা। শখ ভাইয়ের মুখের দিকে তা একবার তাকিয়ে তার মায়ের দিকে তাকালো। তাকে সরাতে না দেখে শুদ্ধ জোরে একটা ধমক দিল। এত জোরে ধমক দিয়ে শীতল চমকে উঠেছে। সে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে সামনের বিশুদ্ধ পুরুষটাকে। ভাইয়ের দমক শুনে শখ এবার সাহস নিয়ে আমতা আমতা করে বলল, কর,
তবে শুধু ছোলা দিয়ে কর। ছেলের তেরামতে শারাফাত চৌধুরী এবার প্রচণ্ড বিরক্ত মুখে বললেন, এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবে কেন? বাবার কথায় শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো। তারপর ঠান্ডা স্বরে বলল, সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘুরে গেল, তার মানে বুঝতে হবে এই ছোলা মহামূল্যবান কিছু। একদিন ছোলা না খেলে মানুষ মারাও যেতে পারে। এ পাপ কি আর জেনে শুনে করা যায়? তাই ইফতার আজ ছোলা দিয়েই হবে। বাবার কথায় শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো। তারপর ঠান্ডা স্বরে বলল, সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘটে গেল, তার মানে বুঝতে হবে এই ছোলা মহামূল্যবান কিছু। একদিন ছোলা না খেলে মানুষ মারা যেতেও পারে। এ পাপ কি আর জেনে শুনে করা যায়? তাই ইফতার আজ ছোলা দিয়েই হবে। কথাটা বলে নিজেই সব সরাতে গেলে সীতারা এসে ছেলেকে থামালেন। শুদ্ধের হাত থেকে সেসব কেড়ে টেবিলে রেখে ছেলেকে বসালেন চেয়ারে। তারপর পাশে দাঁড়িয়ে ওর মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন, ইচ্ছে করে মারিনি, অসাবধানায় লেগে গেছে। ওকে ফাইন, তাহলে রক্তাক্ত হলো কেন? মা মেয়েকে শাসন করবে না? বারণ করলাম কখন? এর আগেও ছোট আম্মু নানান কারণে মেরেছে, কিছু বলেছি কখনো? কিন্তু মারেরও একটা সিস্টেম থাকা লাগে। আমিও তো কতবার মারি, রক্তাক্ত হয় কি? এতটা রক্ত ঝরেছে কখনো? ঠিক আছে, তোর বোনকে আর কেউ মারবে না এভাবে। শান্ত হ বাপ। শুদ্ধ শান্ত হলো না, বরং পুনরায় সিমিনের উদ্দেশ্যে বলল, আমাদের বাড়িতে সাম্য, সৃজন, শীতল এরা চঞ্চল, এই কথা তো কারো অজানা নয়। তারা ছোট থেকেই দুরন্ত। তার মধ্যে একজন দুজন গুরুতর অসুস্থ। তাদের অসুস্থতা আমাদের বাড়িটাকে মিইয়ে দিয়েছে। আগের মতো বাড়িতে প্রাণবন্ত ভাবটা নেই, খুনসুটির মুহূর্ত নেই। কয়েকটা দিন ধরে প্রাণ পণে চেয়ে যাচ্ছে কবে সব ঠিকঠাক হবে, কবে আমাদের বাড়িটা আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু এর মধ্যেই সামান্য একটা কারণে আরেকজনকে মেরে রক্তাক্ত করলে। খুব দরকার ছিল, যেভাবে মারলে এতে যদি ও শ্বাস আটকে যেত। তোমরা আরো ভালো করে জানো যে ও কাঁদতে পারে না। তাছাড়া সারাদিন রোজা আছে। কিছুদিন আগে সে রক্ত দিয়েছে, এমন তো না ইচ্ছে করে ছোলা ফেলেছে। তাহলে এইভাবে আমার দরকার কি ছিল? হ্যাঁ মানছি তোমার মেয়ে, শাসন করবে তুমি, সেই রাইট অবশ্যই তোমার আছে। কিন্তু এইভাবে কেন? রক্তাক্ত হবে কেন? সে না হয় অবুঝ, তুমি তো আন্ন ছোট আম্মু। একবার তাকিয়ে দেখো তো ঠোঁটটা কিভাবে কেটেছে, এখন খাবে কিভাবে? শুদ্ধের কথা শুনে সিমিন মুখ ভোতা করে তাকিয়ে আছে মেয়ের দিকে। পাজিটা মাকে নাস্তা অনুরোধ হতে দেখে মিটিমিটি হাসছে। কত বড় ফাজিল! তবে হাসলে অদ্ভুত দেখাচ্ছে। ঠোঁটের একপাশে অনেকটাই ফুলে কালচে রক্ত জমে আছে, প্রচন্ড ব্যথা হবে। তখন উনিও সুযোগ বুঝে অভিযোগ দিলেন, মারাটাই চোখে দেখলি, কেন মারলাম দেখলি না? ও সপ্তাহ খানেকের মধ্যে বই হাতে নিয়েছে কিনা একবার জিজ্ঞাসা কর। বাড়িতে পড়তে বসে না, কোচিংয়ে যায় না, কিয়ারাকে অবধি ডাকতে আসতে বারণ করেছে। সারা দিন খালি টই টই করে ঘোরা, গাছে উঠে পাখি দেখা, ফল পাকড় পাড়া, এইসবই করে বেড়ায় সে। ডাক্তার দেখিয়ে মেডিসিনগুলো যে এনে দিলি, হাত দিয়ে ছুঁয়েছে নাকি জিজ্ঞাসা কর, এখনই জিজ্ঞাসা কর। মায়ের অভিযোগ শুনে শীতলের মুখটা লটকে গেল। হ্যাঁ, একটা অভিযোগও মিথ্যে নয়। সিমিন তখন আরো বললেন, এগুলো না হয় বাদই দিলাম, কিন্তু আমার মন বলছে ও আবার কোনো কাণ্ড ঘটাচ্ছে, ওই আটাখোরের মতো আবার কাউকে। ভাসুরের সামনে সিমিন আর পুরো কথা শেষ করতে পারলেন না, তার আগেই থেমে গেলেন। তবে সকলে বুঝলো ওনার কথার অর্থ, তাই সকলের দৃষ্টি শীতলের দিকে। শীতল নিজেও হতবাক, হতভম্ব চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। প্রেম না করে এই প্রেমের অপবাদ মানা যায়? তখন সায়ন সিমিনের কথা ধরল, তোমার কেন মনে হলো এ প্রেম করছে? ওর রুমে ময়লা কাপড় আনতে গিয়ে দেখি ময়লার ঝুড়িতে দলামলা পাকানো এক ঝুড়ি কাগজ। এগুলো কিসের কাগজ, এত কেন, কি সব ভেবে একটা কাগজ খুলে দেখি সেখানে লেখা আমার মুডি সাইটেশ। সাইটেশ কি বা কে একমাত্র আল্লাহ মাবুদ জানে। মায়ের কথা শুনে শীতল মাথা নিচু করে মুখ গলার সাথে মিলিয়ে নিল। ইস, এভাবে ফাঁস হয়ে যাবে কে জানতো। কাগজগুলো পুড়িয়ে ফেললেই হতো। এখন না, এই কাগজের জন্য কত বাস খেতে হয়। যদি সত্যি বাস খেত তাহলে চোখ বন্ধ করে শুদ্ধের নাম বলে দিবে। মার এমনিতেও খেতে হবে, অমনিতেও খেতে হবে। সেদিন বিশুদ্ধ পুরুষ তাকে চেয়ে নিতে বলল না। আজ ধরা খেলে বড় আব্বু না বড় মাকেও বলবে, তোমাদের ছোট পুত্রের নববধূ হওয়ার টোকেনটা আমাকেই দাও বড় আব্বু। ওইদিকে সায়ন আর রুবাব পারছে না হেসে গড়াগড়ি খেতে। সায়ন বসে থেকে শুদ্ধকে পা দিয়ে খোঁচাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে কিছু একটার। এদিকে শুদ্ধ নিশ্চুপ, বাকিরাও চুপ করে শীতলের দিকে জবাবের অপেক্ষায় চেয়ে আছে।
সিমিনের কথা শুনে শারাফাত চৌধুরী এবার গলা খাকারি দিলেন। উনি কথা বলবেন বুঝে বাকিরা নিজেদের কৌতূহল দমিয়ে রাখলেন। এরপর উনি স্বভাব সুলভ গরু গম্ভীর কণ্ঠে বললেন, এসব কি শুনছি মা? না মানে বড় আব্বু। তোমার মা যা বলছে তা কি সত্যি? সবাইকে এড়িয়ে গেলেও বড় আব্বুকে উপেক্ষা করতে পারে না শীতল, তাই আঙ্গুল মোচড়াতে মোচড়াতে আমতা আমতা করেই জবাব দিল, সাইডে কোনো আঠাখোর বা রাস্তার টোকাই না বড় আব্বু। সে আমার দেখা সুপার জেন্টলম্যান। আমি তাকে পছন্দ করি, সুযোগ পেলে বিয়ে করে বিদেশে চলে যাব। শীতলের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। বলে কি মেয়ে, মাথা টাথা পুরোটাই গেছে নাকি? তবে শীতলের কথা শুনে শারাফাত চৌধুরী রাগলেন না, বরং ঠান্ডা স্বরে কথা চালিয়ে গেলেন, তা কে সেই জেন্টলম্যান? কি করে, বাসা কোথায়? সাইটিস এটা তার পদবি নাকি পেশা? সাইতেশ তার পদবী। আসলে সে তামিল মুভির হিরো। আমাদের শুদ্ধ ভাইয়ের মতোই নামকরা সায়েন্টিস্টও। দেখতে পুরোই জেন্টলম্যান। নাম প্রিয়র ক্যারেক্টার সাইটেস। সায়ন রুবাব ভাইও চিনে। ভাইয়া তোমরা কিছু বলো। শীতলের কথা শুনে সায়ন আর রুবাবের হাসি ভস করে মিলিয়ে গেল। নিচে থেকে শুদ্ধকে খোঁচানো সায়নের পাটাও থেমে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলে দেখতে শুনতে ভালোই, মানাবে ওদের। এবার সাফওয়ান চৌধুরী বিস্ময় ভরা কণ্ঠে বললেন, তোরা মুভির হিরোর কথা বলছিস? কি কাণ্ড বল দেখি। কোথায় আমি ভাবলাম সত্যি টত্যি বোধ হয়। কথাটা বলে তিনি হো হো করে হেসে ফেলেন। সীতারাও ফিক করে হেসে বললেন। বড় মা ও মেজু চাচুর কথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে সকলেই বোকা বনে গিয়ে নিজেরাও হাসলেন। এটা পারেও বটে। এদিকে সায়ন এতক্ষণ রুবাব যেন শ্বাসটা আটকে রেখেছিল। ভেবেছিল আজকে বোধহয় সত্যিই ফাঁস হয়ে যাবে, কিন্তু এই মেয়েটা আবার পোল্টি খেলো। আর পোল্টি খেয়ে করলো কি? সায়েন্টিস্টকে বানিয়ে দিল সাইটেস, আর শুদ্ধ নামের জান খেয়ে নাম দিয়ে দিল ক্যারেক্টটা। যদিও পিওর বা কারেক্ট মানেই শুদ্ধ, থুকু। আর শুদ্ধ নামের জান খেয়ে নাম দিয়ে দিল কারেক্ট, যদিও পিওর বা কারেক্ট মানেই শুদ্ধ। শীতল কথা শেষ করে হাড় চোখে শুদ্ধর তাকানোতে চোখাচোখি হয়ে গেল। ভ্রুকুচকে তাকিয়ে আছে বিশুদ্ধ পুরুষ। হয়তো ভাবছে তার পাশে বসে তারই নাম বদলে থাকেই সুশুরি দিচ্ছে। এর আগে শুদ্ধ অভিযোগ করেছে যে মেয়ে কারো সামনে তাকে চেয়ে নিতে পারবে না, সেই মেয়েকে সে বিয়েও করবে না। এই জন্য সাহেব কত রাগ দেখিয়েছিল, কথা বলা বন্ধ করে দিয়েছিল, তার রুমেও যেতে দেয়নি। আজ দেখো বলতে পারবে না কি না। যদিও এটা ছোট্ট রিভেন্স, যখন ফাইনাল মোমেন্ট আসবে তখনও সৌগৌরবে বরাবর কাছে চেয়ে নেবে, বুঝে নেবে বিশুদ্ধ পুরুষটাকে। সে কি ভেবেছে তার করা পাগলামোর পরিমাণ একটু বেশি বলে এটাও পাগলামো? না, মোটেও না। এদিকে এখনো মেয়ের বাদরামো বন্ধ হয়নি দেখে সিমিন ফুঁসে ওঠেন। কটমট করে তাকিয়ে শুদ্ধকে অভিযোগ করলেন, শুনলি বিয়াদবটার কথা? ও কি এমনি এমনি মার খায়? শীতলের ইঙ্গিত বা কথার ধাঁচে শুদ্ধর রাগ হঠাৎ উধাও। কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। তবে সায়ন আর রুবাব এর মুখ দেখে কেন যেন ভীষণ হাসি পেল। হাসলে মেন টার্গেট মিস হয়ে যাবে, তাই মুখটা যথেষ্ট থমথমে করে রাখলো। আর সিমিন এত কিছুর পরও মেয়ের করা বাদরামো কমছে না দেখে অঝরে কাঁদতে লাগলেন। আপাতত প্রসঙ্গ পাল্টানো খুব দরকার, তাই সে থমথমে মুখেই বলল, আজ থেকে বাড়ির ছোটরা লাখ টাকার জিনিসও যদি নষ্ট করে কেউ কিচ্ছু বলবে না। বলবে না মানে বলবেই না। মারধর তো দূর, যার যা ক্ষতি হবে ক্ষতিপূরণ আমি দেব, তারপরে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এটুকু বলে ঘাড় বাঁকিয়ে শীতলের দিকে একবার তাকালো। বাজে মেয়ে কাটা ঠোঁটে এখনো হাসছে মুচকে মুচকে। তা কিভাবে হাসতে দেখে শুদ্ধ ধমকে ওঠে। হঠাৎ ধমকে ওঠায় শীতল চমকে উঠে বলে, হিরোকে ভালো আমি কি করব? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব বেয়াদব। কোথায় কি বলতে হয় তাও জানিস না? আশ্চর্য তো, এই তো সেদিনে তো কিছু বললাম না, চুপ ছিলাম বলেই কত ধমকালেন, বকলেন, অথচ আজকে বলছি বলেও ধমকাচ্ছেন। এত কথা শুনতে চাইনি। আগামীকাল থেকে সকাল সন্ধ্যা 2 বেলা আমার কাছে পড়তে বসবি। কথাটা শুনে শীতল আতকে উঠল। মাকে দেওয়া বাস তার দিকে ঘুরলো কিভাবে? এতক্ষণ তো ভালোই চলছিল, এর মধ্যে পড়াশোনা এন্টে নিল কোন ফাঁক দিয়ে? তার উপর শুদ্ধ ভাইয়ের কাছে নাকি পড়তে হবে। এ হতে দেওয়া যাবে না।
শুধু ভাই তুখুর স্টুডেন্ট, তার পড়াশোনার ধাঁচ কেমন হবে ধারণা আছে। এত এত পড়া দেয়, হাতের লেখা একটু খারাপ বললে অপমান করে, পড়া না পারলে কান ধরে দাঁড় করিয়ে রাখে, নয়তোবা মারে। না, সে কিছুতেই পড়বে না। নয়তো এই লোক পূর্বে যত রাগ জমে আছে পড়ানোর নাম করে সব রাগ তুলবে। কথাটা ভেবেই আতঙ্কিত হয়ে কিছু বলতে গেলেই ঠোঁট টান খায়। ব্যথা পেয়ে দু হাতে ঠোঁট চেপে ধরে অস্পষ্ট স্বরে বলে, না শুদ্ধ ভাই, তা হয় না। তাছাড়া আপনি এত বিজি মানুষ, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমার ব্যস্ততা না হয় আমি বুঝে নেব। আর হ্যাঁ, আগামীকাল থেকে তোরা 3 বোন একা কোথাও যাবে না। শখ, স্বর্ণ, কথাটা স্মরণে রাখিস। প্রয়োজনে রুবাব দিয়ে আসবে, নিয়ে আসবে। আমার কথা নড়চড় হলে এক একটা আমি নিজে শায়েস্তা করব। হঠাৎ এমন কড়া নিষেধাজ্ঞা জারি করার কারণ বুঝল না কেউ, তবে মুখ ফুটে কিছু বলার সাহস করল না। সায়নের সাথে শুদ্ধের চোখাচোখি হলে সায়নের ঠোঁটের কোণে মৃদু হাসির দেখা দেয়। কি সুন্দর করে এক ঢিলে 4 পাখি মেরে দিল। সিমেন্টকে বাস দিল, শীতলকে একা পড়ানোর ব্যবস্থাও করে ফেললো, ভাইদেরকে আসিল্লা ভাস খাওয়া দেখলো, এবং এই সুযোগে শখ স্বর্ণের সেফটির কথা ভেবে স্বয়ং রুবাবের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিল। শুধু যখন নিষেধাজ্ঞা জারিই করেছে তখন সবাই বিনা বাক্যে মেনে নেবে, কিন্তু তার বাঘিনী কি মানবে? সে দিনের বেলা সেফটি নিয়ে চললেও রাতের বেলা মানবে না। এটা তো আরেক জাতের ঘাটতারা। অতঃপর এসব কথা বাদ দিয়ে সবাই হৈ হৈ করে ইফতার করলো। ভাই ও বোনদের পছন্দের আলুর চপ নিয়ে কাড়াকাড়ি হলো, হাসাহাসিও হলো। গল্পে গল্পে একটু আগের সব রাগ ঠাক সব মিটাও গেল। পরের দিন সকাল থেকে সত্যি সত্যি সুধের কাছে পড়তে আসতে হলো। ভেবেছিল কোনো বাহানা দেখিয়ে ব্যাপারটা গেছে দেবে, কিন্তু না, স্বয়ং তার জননী ঘুম থেকে টেনে তুলে তাকে পড়তে পাঠিয়েছে। সঙ্গে সুধের হাতে মোটা একটা চালাকাটো তুলে দিয়ে বলে গেছে, মাংস তোর, হাড্ডি আমার। কখন কি পড়ালি দেখতে আসবো না, আমি শুধু রেজাল্ট দেখব। কথাটা বলে উনি বিদায় নিতে শুধু তাকে চালাকাট দেখিয়ে বলেছে, এটাকে সালাম। আজ থেকে এটাই তো শিক্ষাগুরু। এর যা দাপট সেটা তোর সেনাবাহিনী বাপেরও নেই। এবার বই বের কর। মুখ লটকে শীতল বই বের করলে শুদ্ধ তাকে পড়ায়। বারবার একটা পড়াই বুঝিয়েছে। শীতল বলেছে বুঝেছে, কিন্তু সেটা যখন তাকে করতে দিয়েছে তখনই বেঁধেছে ঝামেলা। ফলে কপালে জুটলো চালাকাঠের বাড়ি। এভাবে রোজ শুদ্ধের কাছে না চাইতেও পড়তে বসতে হয় শীতলের। কখনো পেট ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা বলে কত কি অজুহাত সৃষ্টি করলেও ছাড় পায়নি। এভাবেই দিন দিন শীতলের পড়ার চাপ বাড়ল। নিত্যদিনের সাথী হলো মারধমক। তবে শুদ্ধ যখন তাকে কিছু বোঝাতে এক মনে কিছু লিখত তখন সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকত। একবার দেখতো শুদ্ধের হাতের সুন্দর লেখা, আর একবার দেখতো সুন্দর মানুষটাকে। মনে মনে কত কি বলতো, মুখ টিপে হাসতো। শুদ্ধ বুঝতো, তবে কিছু বলতো না। কি বলবে? শীতলকে ওর কাছাকাছি রাখার জন্যই তো পড়ার কথা বলেছিল, নয়তো রিসার্চের কাজ ছেড়ে পড়ানোর সময় কোথায় তার। আর এই কাজ করার কারণ ভালোবাসার সৃষ্টি, একমাত্র ওষুধ ভালোবাসার মানুষটার খুব কাছাকাছি থাকা, একা সময় কাটানো, পড়ানোর ফাঁকে একটু গল্প, মারলে গাল ফুলিয়ে থাকলে একটু প্রশ্রয় দেওয়া, পড়ানোর ফাঁকে ফাঁকে দু চোখ ভরে দেখা, মন ভরে শরীরে সুবাস টেনে নেওয়া, কলম নেওয়া ছুতোয় ছুঁয়ে দেওয়া, মাঝে মাঝে তার খিলখিল করা হাসি দেখে বুকের তোলপাড় ঝড়টা বহু কষ্টে দমানো। এগুলোই ভালো লাগার এক একটি অংশ, আর এর থেকে একটু একটু করে সৃষ্টি ভালোবাসার। দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে। সকলের কেনাকাটা এখনো বাকি। সুধের জরুরি কিছু কাজ থাকায় রুবাব, সারাফাত ও সাফওয়ান চৌধুরী মিলে একদিন ইফতারের পরে বাকিদের নিয়ে শপিংয়ে গেলেন। সবাই সবার জন্য মিলেঝুলে মাঝরাত অবধি কেনাকাটা করলো। পরদিন বাড়ির মেয়েরা টেলার্সে ড্রেস বানাতে দিয়েও এলো। সপ্তাহখানিক পরেই সিতারা, সিমিন টুকটাক কেনাকাটা করতে গিয়ে মেয়েদের ড্রেসও নিয়ে এলেন। যার যার ড্রেস তাকে বুঝিয়েও দিলেন। শীতল পরে দেখবে ভেবে ড্রেসটা রেখে দিয়েছিল। সারাদিন রোজা থেকে ইফতার সেরে রুমে এসে শুতেই চোখ গেল শপিং ব্যাগটার দিকে। দ্রুত উঠে আনন্দে ঝুমঝুম করে ঈদের ড্রেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতেই মনটা খারাপ হয়ে গেল। ড্রেস মন মতো না হওয়ায় কান্না পেল এবং রুমে বসে কাঁদতে লাগলো। আজকে ইফতার পার্টি থাকায় ফ্রেন্ডদের সাথে ইফতার করেছে শুদ্ধ। ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছিল তার ল্যাবে। সেখানে কিছু কাজ সেরে রাত 10:30টার দিকে বাড়ি ফিরল। বাড়ির মেয়েরা তখন কিছু একটা নিয়ে খুব হাসাহাসি করছিল। ক্লান্ত বিদায় সেদিকে না গিয়ে সোজা রুমে চলে গেছে। সময় নিয়ে শাওন নিয়ে বের হতে ওর ফোনে রিংটোন বেজে ওঠে। ডিসপ্লেতে শাওন চৌধুরীর নাম দেখে কলটা রিসিভ করলো।
ড্রেসিং টেবিলের সামনেই দাঁড়িয়ে ভেজা চুল মুছতে মুছতে শুনল আজ সিরাতের মেডিসিন আনতে হবে, না আনলে রাতে মেডিসিন মিস হয়ে যাবে। এদিকে উনি মিটিংয়ে আটকে গেছেন, এজন্য শুদ্ধকে আনার কথা বললেন। অগত্যা শুদ্ধ পুনরায় রেডি হয়ে রুম থেকে বের হতেই শীতলের কান্নার শব্দ শুনে থমকে দাঁড়িয়ে গেল। এই তো কিছুক্ষণ আগেও দাঁত বের করে হাসছিল, এখন আবার কি হলো? আবার মার খেলো নাকি? কথাটা ভেবে সে রুমের দরজায় নক করলে শীতল চোখ তুলে তাকায়। সকল আবদার মেটানোর মানুষটাকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে অসহায় কণ্ঠে বলল, শুদ্ধ ভাই সর্বনাশ হয়ে গেছে। শীতলের করুণ আর্তনাদ শুনে শুদ্ধ ভেতরে প্রবেশ করে। গুরুতর কিছু হয়েছে ভেবে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমার ইহু জীবনের হাসি খুশি সব ধুলোয় মিশে গেছে। অযথা না বকে ঝেড়ে কাশ। টেইলার্সে ঈদের ড্রেস বানাতে দিয়েছিলাম, ওই হারামজাদা সালোয়ারে ইলাস্টিক না দিয়ে বেল্ট দিয়েছে। বেল্টের সালোয়ার পরতে পারি না আমি, ঘন্টায় ঘন্টায় গিট্টু বেঁধে যাই। এর আগের সালোয়ারে খালি গিট্টু বেঁধে যাওয়ায় ওয়াশরুমে কাটা একটা কম্পাস রেখেছিলাম। যতদিন ওই সালোয়ার পরেছি ততদিন কাটা কম্পাসটাকে সাথে সাথে রাখতে হয়েছিল। তা গিট্টুর সাথে কাটা কম্পাসের কি সম্পর্ক? কথাটা শুনে শীতল ঢোক গিলে নাক টানতে টানতে জবাব দিল, কারণ কাটা কম্পাস দিয়ে গিট্টু খুলতে সুবিধা হয়, কিন্তু আমি এবার ওসব আপদ সহ্য করতে পারবো না, আমি নেবই না এই সালোয়ার। শুধু দু আঙ্গুলে কপাল ডলে দীর্ঘশ্বাস চাপলো। এর জন্য মরা কান্না কাঁদতে হবে? সে শীতলের কান্নারত মুখের দিকে একবার তাকিয়ে হাতে থাকা সালোয়ারের দিকে তাকালো, তারপর ইশারা করে বলল, এটা ঠিক হবে না। আর হবে, কিন্তু আম্মু বলেছে এইটা পরতে হবে। টেইলার্সে অনেক ভিড়, পরে ঠিক করে এনে দেবে। ঠিকই তো বলেছে। মন মতো ড্রেস না পরলে ঈদ হয় নাকি? এটা যদি ঠিক না হয় এই ঈদে কোনো ড্রেসই পরবো না বলে দিলাম। তোর কি একটাই ড্রেস যে কাঁদতে বসেছিস? একটা না, সব মিলিয়ে 5টা। তবে 5টা ড্রেস কবে কখন পরবো প্ল্যান করেও ফেলেছি। এখন এটা মন মতো না হলে সব প্ল্যান ভেস্তে দিতে হবে। কথাটা বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে পুনরায় কেঁদে ফেলল সে। তাকে এভাবে কাঁদতে দেখে শুদ্ধ বলল, টেলারকে দিলে এটা সমাধান হবে, তাই তো? ঠিক আছে, রেডি হয়ে নিচে আয়। আচ্ছা। শীতল ঘাড় কাত করে দুহাতে চোখ মুছে রেডি হতে গেল। শুধু বিড়বিড় করতে করতে সিরাতের থেকে প্রেসক্রিপশনটা নিয়ে গেল পার্কিং লটে। ওর ব্যাগটা বের করে বাইকের উপর বসতেই শীতল শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। আজকে হিজাব পরেনি, তবে মাথায় ওড়না টানা, পরনে সাদা রঙের 3 পিস। শুধু তাকে আপাদমস্তক দেখে বসতে ইশারা করলে উঠে বসে সে, কাঁধে হাত রাখলো। তারপর বাইক স্টার্ট করে বেরিয়ে গেল শীতলের বিরাট সমস্যার সমাধান খুঁজতে। এদিকে শুদ্ধরা যেতেই সায়ন স্বর্ণের অন্ধকার রুমের লাইটটা জ্বালায়। তারপর পুনরায় এগিয়ে এসে স্বর্ণের কোমর জড়িয়ে ধরে কোলে মাথা রেখে শুয়ে পড়ে। স্বর্ণ সায়নের মাথার চুল টেনে দিতে দিতে ল্যাপটপে কিছু একটা করছে। সায়নের কেন জানো সেটা পছন্দ হলো না। সে চট করে চিত হয়ে শুয়ে স্বর্ণের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বারণ করেছিলি বলেই তো দূরে ছিলাম, হঠাৎ জরুরি তরফ কেন? মিস করছিলাম। আমাকে নাকি আমার স্পর্শকে? দুটোই। তাহলে বিয়ের কথা বাসায় জানাই? আপুর অনুষ্ঠানের পর এমনিতেও আমাদের পালা, তখন জানিব, আর বাধা দেব না। সায়ন কিছুক্ষণ স্বর্ণের মুখের দিকে তাকিয়ে ভ্রুকুচোরা কুচকে নিল। এরপর কিছু একটা ভেবে বলল, এই খাঙ্কির বাচ্চা। স্বর্ণ সায়নের মুখ চেপে ধরে কথা থামিয়ে দিতে দরজার ওপাশ থেকে সিমিন বন্ধ দরজায় টোকা দিয়ে বলল, স্বর্ণ, এই স্বর্ণ, ঘুমিয়েছিস মা? ছোট মায়ের কথা শুনে সায়ন চট করে উঠে স্বর্ণের ঠোঁট দিয়ে ঠোঁট আঁকড়ে ধরল। মুহূর্তের মাঝে জোকের মতো চুষে নিতে থাকলো। স্বর্ণ শব্দ ছাড়াই নিজেকে ছাড়াতে চাইল। সায়ন যেন আরো জোরে আঁকড়ে ধরল। তার অবাধ্য হাত জোড়া স্বর্ণের কামিজের ফালিতে হাত রাখতে স্বর্ণ তার হাত খামচে ধরল। বাধা পেয়ে সায়ন ঠোঁট ছেড়ে কানে কানে বলল, আমাকে এতদিন কাছে আসতে দিসনি। ঠিক কতটা ছটফট করেছি জানিস? পানিশমেন্ট জমা আসে। আম্মু এসেছে, কি বলে দেখি, তারপর পানিশমেন্ট যা দেবে মাথা পেতে নেব। প্রমেশ? প্রমিস। কথাটা শুনে সায়ন স্বর্ণের অন্ধকার ব্যালকনিতে চলে গেল। ঠোঁটে তার ফিচেল হাসি। এদিকে স্বর্ণ ওড়নায় মুখ মুছে খোলা চুল বাঁধতে বাঁধতে দরজা খুলল। বলল,
ওয়াশরুমে ছিলাম, তাই দেরি হলো। এসো, রুমে এসো। তোর বাবা তোকে ফোন করেছে, ধরছিস না কেন? কি বলতে চাই শোন তো মা। ফোন প্রাইভেট করা, ওয়াশরুমে থাকায় প্রাইভেট শুনতে পাইনি। আচ্ছা, দেখছি। কথাটা বলে সাদাত চৌধুরী কল দিতে ডিসপ্লেতে ভেসে উঠল বাবার মুখ। সে সালাম দিল, বিনয়ীভাবে কুশল বিনিময় করলো। সে বরাবরই কম কথা বলে বিধায় কি বলবে খুঁজে পেল না। তখন সাদাত চৌধুরী একটা বিয়ের প্রস্তাবের ব্যাপারে জানালেন। একটা ছেলেকে দেখালেন। ছেলেটা ভলিবল খেলছে। সেনাবাহিনী বিদায় শারীরিক গঠন ফিটফাট। ছেলের নাম মুস্তাকিম। চমৎকার একটা ছেলে। ডিপার্টমেন্টে তার সাহসী কাজের কথা মুখে মুখে আলোচিত। তার বাবা মেজর আনিসুল হক। তিনি স্বর্ণ আর মুস্তাকিমের বিয়ের প্রস্তাব রেখেছেন। মুস্তাকিমকে ওনার ভীষণ পছন্দ। এখন স্বর্ণ পজিটিভ ইঙ্গিত দেয়, তাহলেই কথা এগোবেন। স্বর্ণ বাবার কথা শুনে একবার তাকালো ব্যালকনির দিকে। এসব শুনে ওই পাগলটা বেরিয়ে না আসে। মেয়েকে চুপ থাকতে দেখে সাদাত চৌধুরী বললেন, নিজের পছন্দ থাকলেও জানাতে পারো মা, আমি তোমার পছন্দকেও সমান গুরুত্ব দেব। এবার বলো দেখি, আছে নাকি কেউ? স্বর্ণ বাবার দিকে তাকিয়ে একবার, তারপর সরাসরি বলল, আছে, তবে আমাকে একটু সময়ের প্রয়োজন বাবা। কিছু জানাতে হলে সবার আগে আমি তোমাকেই জানাবো, প্রমিস। সাদাত চৌধুরী নীরবে শুধু হাসলেন, মৃদু মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলেন। মুস্তাকিমকে ভীষণ পছন্দ বিধায় হাতছাড়া করতেও নারাজ উনি। তাই বললেন, তাহলে শীতল। শীতলের নামটা উঠতেই বুদ্ধিমান স্বর্ণ ওনাকে বলল, শীতল এখনো অনেক ছোট বাবা, হাত পায়ে বড় হলে বড্ড অবুঝ। আমার মতে এখনই ওকে এইসবের মধ্যে জড়ানো ঠিক হবে না। কয়েক বছর যাক, তখন না হয়। এবারও সাদাত চৌধুরী মেয়ের কথায় সম্মতি জানিয়ে কল কাটলেন। সিমিন মেয়ে ও স্বামীর কথা শুনলেও আগ বাড়িয়ে কোনো মন্তব্য করেননি, কারণ উনি জানেন স্বর্ণ বুঝদার, যা সিদ্ধান্ত নেবে জেনে বুঝে নেবে। অন্তত আরেকটার মতো লাফাতে লাফাতে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়বে না। তারপর উনি নিচে যেতেই স্বর্ণ দ্রুত দরজা আটকে ঘুরে দাঁড়াতেই সায়ন তাকে দেয়ালের সাথে চেপে ধরে হিসিয়ে বলল, ছেলেটা কেমন, করবে বিয়ে? স্বর্ণ সায়নের হাতটা গলা থেকে সরিয়ে নিজেই রাগান্বিত সায়নের গলা জড়িয়ে ধরল। তারপর মুচকি এসে বলল, আমার শাহরিয়া সায়ন কি কম যে অন্যের বিয়ের কথা ভাবতে হবে আমার? কথাটা সায়নের কানে পৌঁছাতে রাগ গলে জল হয়ে গেল। স্বর্ণকে ঠেলে দেয়ালে ঠেকিয়ে নাক ঘষতে ঘষতে বলল, শখের অনুষ্ঠান হওয়ার 1 সপ্তাহের মধ্যে তোকে আমার ঘরে তুলব। জান, বিশ্বাস কর, সত্যি অধৈর্য হয়ে গিয়েছি। আজকাল কষ্ট হয় নিজেকে সামলে নিতে। তোকে দেখলেই অবাধ্য মন বলে তোর মাঝে ডুব দিতে। স্বর্ণ হাসল। তারপর সায়নের কপালে চুল সরিয়ে আচমকা চুমু এঁকে বসল। এদিকে সায়ন হতভম্ব। সে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই প্রথম স্বর্ণ নিজে থেকে তাকে চুমু দিল, তাও কপালে। কিন্তু এই মেয়েটা কি জানে তার কপালে দেওয়া ছোট্ট একটা চুমু তার হৃৎপিণ্ডে পৌঁছে গেছে। কাছে না আসায় অভিমানে পূর্ণ উত্তপ্ত বুকটা একেবারে হিমশীতল হয়ে গেছে।